স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখানে এখানে কি দেখেন, সমস্যা হয়েছে? এই যে স্যার আমি এইটা মিলাইতে পারছি না স্যার। আচ্ছা, আপনি ছবিটা আঁকতে পারছেন। জি স্যার, মানে ছবি আঁকতে পারছি ছবি কিন্তু আঁকতে এইটা পারছেন? মিলাইতে পারছি না। এইখানে দেখেন স্যার, এই অঙ্কটাতে মিলাইছে এইভাবে যে এখানে যে স্যার টি এর ভ্যালুটা যদি আমরা এটা বসাই দিই হ্যাঁ, 3t - 6, তাইলে হ্যাঁ, স্যার এটা মিলছে, কিন্তু হ্যাঁ, পরবর্তীতে যে ম্যাথগুলো আছে যেমন হ্যাঁ, স্যার এইটা, এই ক্ষেত্রে হ্যাঁ। আর মেলে না স্যার। এই ক্ষেত্রে আর মিলে না। আচ্ছা ঠিক আছে। জি স্যার। তাহলে একটা কাজ করি। তাহলে এটার ইটা দেখি। এখানে কি করতে বলছে আপনাকে? এক্সটি টা আগের স্লাইডটাতে যান। আচ্ছা, আগের স্লাইডটাতে যান। এখানে এক্সটি র না ওই যে পরেরটাতে যান। হ্যাঁ। এইটা স্যার। এখানে আপনি ফার্স্ট এ আপনাকে কি বের করতে হবে এখানে বলেন তো? আহ, স্যার ফার্স্ট এ আপনাকে এক্সটি বের করতে হবে। জি বুঝতে স্যার। পারছেন? মানে এক্সটি মানে কি এটা বের করতে হবে। তাহলে একটু ছবিটা রাখেন, আমি একটু একটা জি স্যার, আপনি একটা ছবিটা করে দিলে। দেখে নিই। জি ছবিটা স্যার। আমি দেখে নিই। আপনি শেয়ারটা অফ করে দিন। শেয়ার অন করা লাগবে না। আমি আমার ফাইলটা অন করি। এটা কত নম্বর ছিল? L3 না L2 বলুন তো? L3 মনে হয় না? জি স্যার, লেকচার 3। L3। আচ্ছা, আমি L3 টা অন করি। ঠিক আছে, L3 টা আমি দেখতে পারতেছি। আচ্ছা, তো L3 থেকে আমার যেটা মনে হইতেছে যে ফার্স্টে আমি আপনাদেরকে এখানে ছবিটা এঁকে দেখাই। ছবিটা আছে হলো গিয়ে এরকম। এখানে যে এখানে নেমে গেছে 0 তে। এটা হলো গিয়ে -1, এটা হলো গিয়ে 0। তারপরে এখান থেকে উঠে গেছে হলো গিয়ে কোথায় যেয়ে উঠছে? 2 তে যেয়ে উঠছে। 1, 2। 2 তে গিয়ে এরকম স্লোপের মতো উঠছে। এটাও 2। এখানে যেয়ে 3 তে গিয়ে নেমে গেছে। এরকম ছিল ছবিটা, তাই না? 1, জি 2, স্যার। 3। তাইলে এখান থেকে আমাদেরকে এখন যেটা বের করতে হবে সেটা হলো গিয়ে আপনার xt এর ইকুয়েশনটা বের করতে হবে ফার্স্টে। xt সমান সমান কত? এটা বের করতে হবে আগে। ঠিক আছে? এখন xt সমান সমান বের করতে হলে আমাদের ফার্স্টে এটার প্রতিটা রেঞ্জে এটার জানতে হবে, ভ্যালু জানতে হবে। ঠিক আছে? এখন xt এর ভ্যালুটা দেখেন, যখন আমরা থেকে -1 থেকে যখন শুরু করতেছি তাহলে ফার্স্ট আমরা রেঞ্জটা লিখি। রেঞ্জটা মনে করেন লিখলাম যে t সমান সমান যখন -1 এটা সমান সমান 0। 0। ঠিক আছে? এখন দেখেন 0 তে আমি এখানে কিন্তু সমান সমান দিলাম না। সমান সমান না দেওয়ার কারণ আমার মনে যে লজিকটা কাজ করতেছে সেটা হলো কি 0 তে আপনি একই সঙ্গে 2 টা ভ্যালু দেখতে পারতেছেন। একটা ভ্যালু দেখতেছেন 0 তে, আরেকটা ভ্যালু দেখতেছেন এখানে 1 এ, তাই না? এখন জি আমি স্যার। যদি এখানে সমান সমান দিই তাহলে পরের ভ্যালুটা লিখতে আমার আবার সমস্যা হবে, বুঝছেন? এজন্য আমি সবসময় অঙ্ক করার সময় যেটা করি যে প্রথমটাতে সমান সমান দিই। কিন্তু দ্বিতীয়টাতে আমি শুরুতে সমান সমান দেই না। পরে যদি দরকার পড়ে তারপরে সমান সমান দিই। তো এইটা আপনারা শর্টকাট জাস্ট মনে রাখতে পারেন। আমি সবসময় প্রথমটাতে সমান সমান দিয়ে কাজ শুরু করি। তাহলে আমরা দেখতে পারতেছি -1 থেকে 0 এর মধ্যে ভ্যালুটা 2 থেকে 1 এ চলে আসতেছে, তাই না? জি স্যার। তাহলে 2 থেকে যদি 1 এ চলে আসে, এটা আমরা কিভাবে লিখতে পারি? উম 2 থেকে 1 এ চলে আসলে আমরা কিভাবে লিখতে পারি? দাঁড়ান। -t+1 লিখতে পারি? দেখেন তো -t+1 লিখলে হচ্ছে নাকি? -t+1 যদি হয়, -t+1 যদি হয় তাহলে আমরা -1 এ কত ভ্যালু পাবো? স্যার ওখানে -t+3 লেখা আছে। না, ওটা তো আপনার লেখা আছে হলে কি করার পরে, অপারেশন কমপ্লিট ও করার পরে। আচ্ছা। -t+1 যদি আপনার হয় তাহলে আপনার -1 এর ভ্যালু কত পাবেন? মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, তাই না? জি স্যার। মাইনাস মাইনাস 1 মানে 1, তাই না? 1 + 1 মানে 2। ঠিক আছে? আর ইসে কত পাবেন? আ একদম ঠিক 0 তে কত পাবেন? 0 তে আপনি পাবেন হলো গিয়ে 0 + 1, 1। ঠিক আছে? স্যার আরেকবার যদি একটু বলতেন। মানে আমি যদি -t+1 যদি এখানে লিখি, জি তাহলে আপনার এখানে কত দেখবেন? মানে -1 এর ক্ষেত্রে কত হবে? আপনি তাহলে -1 টা এই t এর জায়গায় বসাবেন। তাই জি না? স্যার। -1 টা t এর জায়গায় বসালে বসে মাইনাসে মাইনাসে +1। হয়ে যাবে প্লাস। তাহলে আচ্ছা। 1 + 1 = 2। তার 2। মানে এই শর্ত প্রথমটা ফুলফিল হইছে শর্ত। ঠিক আছে? এটা হইছে। এখন তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা দেখি 0 তে। 0 তে আমরা কি দেখি? t এর মান যদি 0 বসাই এখন। তাহলে স্যার সাপ 1। তাহলে 1 আবার ঠিকই তাহলে আমার এখানে 1 আছে, তাই না? জি স্যার। তাহলে এটা মিলছে। তার মানে আমরা যদি এটা লিখি তাহলে এটা বলা যায়।
তাই না? এখন আমরা এইভাবে আপনার হলে কি সবগুলো করতে হবে। তবে সত্যি কথা বলতে কি, আমি যদি না জানতাম যে এখানে -t+1 আমার জন্য কিন্তু এটা লেখাটা অনেক কঠিন হইতো। বুঝতে পারছেন? পরীক্ষার সময় কি কেউ এরকম সুন্দর সূত্র আকারে বের করতে পারে? না স্যার। এটা কিন্তু সম্ভব না। সো পরীক্ষার সময় আপনাদের অঙ্কটা কিরকম থাকবে এটা আমি দেখাই। পরীক্ষার সময় আপনার অঙ্কটা থাকবে এরকম। বুঝতে পারছেন? এইখানে আপনার কোনো সূত্র-টূত্র কিচ্ছু করা লাগবে না। এখানে কোনো সূত্র-টূত্র কিচ্ছু নেই। তাহলে এই জিনিসটা আপনারা কিভাবে লিখবেন দেখেন, এই জিনিসটা আপনারা এখানে আপনার ছবিটা দেওয়া আছে। এখন ছবিটার থেকে আপনি এটার ইকুয়েশনটা কিভাবে লিখবেন? আপনি ইকুয়েশনটা যেটা লিখবেন যে xt = ফার্স্টে আমরা আবার এই সেট থেকে শুরু করব, তাই না? এই সেট জি থেকে স্যার। যদি শুরু করি আমাদের প্রথম ভ্যালুটা কত? -1। xt = কখন -1? যখন এটার ভ্যালুটা -1 এর সমান বা 0 এর থেকে ছোট। বুঝতে পারছেন? তারপর দ্বিতীয় ভ্যালুটা কত? দ্বিতীয় ভ্যালুটা 1। 1 টা কখন? যখন এটার ভ্যালুটা 0 এর সমান অথবা 1 এর থেকে ছোট। তৃতীয় ভ্যালুটা কত? তৃতীয় ভ্যালুটা লাগে 2। কখন? যখন এটার ভ্যালুটা 1 এর সমান অথবা 2 এর থেকে ছোট। আর 0 আদারওয়াইজ। বুঝতে পারছেন? জি স্যার। পরীক্ষার সময় আপনার এরকম অঙ্ক থাকবে। এত কঠিন অঙ্ক আপনাদের পরীক্ষার সময় থাকবে না। এই অঙ্ক যদি আমারে কেউ দেয় পরীক্ষার সময় এই অঙ্কটা করতে, এই ইকুয়েশন আমি জীবনেও আনতে পারবো না। আসলে স্যার প্রথমে যে অঙ্কটা রয়েছে যে করে হ্যাঁ, দেওয়া রয়েছে ওইটা হ্যাঁ। দেখে স্যার মনে হলো প্রথমটা সহজ। না, পরেরটা যদি যখন আমি করতে বলি গেছি। আপনাদের যদি পরীক্ষায় যদি এরকম কঠিন অঙ্ক থাকে এইমাত্র যেটা জি স্যার। দেখালেন যে এটা, জি স্যার। আপনি যদি জাস্ট ওই অঙ্কগুলোতে জেনারেলি আমি কখনো এত নিষ্ঠুর হব না যে আমি এটার মধ্যে এই ইকুয়েশনটা লিখতে দিব, ঠিক আছে? আমি ওটার মধ্যে জাস্ট বলবো যে এটা গ্রাফিক্যালি করে দেখো। গ্রাফিক্যালি তো আপনি করে দেখাইতে পারবেন। ওই যে আমি যেটা বললাম যে মনে মনে করে শিফট করবেন, স্কেল জি করবেন, স্যার। ওটা তো পারবেন করতে। জি স্যার। অতটুকুই করবেন, আমি ফুল মার্কস দিব, আমি 1 মার্কসও কাটবো না। জি স্যার। কিন্তু আমি যদি কোনো কোশ্চেনে লিখে দিই যে না গ্রাফিক্যালিও দেখাও প্লাস অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা লেখো, ওই জায়গাতে আপনাকে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা লিখতে হবে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আমি এত আসলে কঠিন স্যার অঙ্ক পরের কখনো দিব না। অঙ্কটা নিয়ে স্যার অনেক ঘাটাঘাটি করছি। আসলে আচ্ছা, এটা হলো কিভাবে, হলো কিভাবে? এটা আপনি করতে পারতেন। আপনি যদি অনেকক্ষণ ধরে চিন্তা করতেন, আপনি এই জিনিসটা সলভ করতে পারতেন। কিন্তু এটা প্রচুর সময়ের ব্যাপার। পরীক্ষার হলে এই জিনিস করা সম্ভব না কখনো। বুঝতে স্যার পারছেন আমার প্রথমটা কথাটা? যেমন স্যার একটা ভ্যালু বসে মিলে হ্যাঁ, গেল। যে হুম। ভ্যালুটা দিয়েছিল ওইটা বসে যেভাবে মিললো, কিন্তু হুম। পরেরগুলো আর ওইভাবে মিলাইতে পারিনি। না, ওইভাবে মিলানো সম্ভব না। আপনি যেভাবে বলতেছেন ওটা মিলানো অনেক কঠিন হবে। কারণ আপনি তো দেখছেন যে রেঞ্জ গুলো কত কঠিন আসে। জি স্যার। -2/3, -1/3 অনেক কঠিন এটা। ওটা সম্ভব না এভাবে করা। তো ওই ধরনের অঙ্ক যদি এরকম কঠিন অঙ্ক যদি থাকে, আমি পরীক্ষায় শুধু বলব যে গ্রাফিক্যালি করতে। আপনার এনালিটিক্যাল এক্সপ্রেশন লেখা লাগবে না। আর যদি এনালিটিক্যাল এক্সপ্রেশন আমি লিখেই দিই, মানে এই যে শর্তটা যদি আমি লিখেই দিই, সেটা তো ভিন্ন কথা। তখন তো আপনি করতেই পারবেন, তাই না? জি স্যার। আমি যদি এরকম কঠিন অঙ্ক দিই আমি আপনাকে এরকম লিখে দিব, ঠিক আছে? যেমন আমি আপনাকে পরেরটাতে লিখে দিব যে এটা ছিল হলো আপনার মনে করেন t-1 বা t-3 কিছু একটা ছিল। এরকম আমি প্রত্যেকটা লিখে দিব। তখন আপনার নতুন যে জিনিসটা আমি করতে বলছি, মনে করেন x2t-2 করতে বলছি। তখন তো আপনি সিম্পলি যত জায়গায় t আছে সব জায়গায় জি স্যার, 2t, এই ভ্যালু এটা দ্বারা তো রিপ্লেস পারবেন, করে দিলে তাই ঠিক না? হয়ে যাবে স্যার। ওটা তো পারবেন করতে। জি ওই স্যার, জায়গায় ওটা তো পারা কোনো যাবে। কোয়েশ্চেন নেই আপনার। আচ্ছা। ঠিক আছে, তাহলে এটাই, এখানে আর কোনো নেই, ঝামেলা নেই। আমি এত কঠিন অঙ্ক দিব না পরীক্ষায়। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আপাতত আর কোশ্চেন নাই। আচ্ছা, আর তো আপনারা এই যে এখন পর্যন্ত যা যা করছেন না, এই যে আপনার শিফটিং প্রপার্টি করছেন, স্কেলিং প্রপার্টি করছেন, প্লাস গত ক্লাসে আমরা যে জিনিসটা করলাম ওই যে ইম্পালস ফাংশনের ক্ষেত্রে আমরা দেখলাম বিভিন্ন অপারেশন দেখলাম, স্যাম্পলিং, স্কেলিং, শিফটিং। ওই অঙ্কগুলোর উপরে আমি ক্লাস অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো দিছি। তো আমার মনে হয় যে ওই অ্যাসাইনমেন্টটা যদি আপনারা করেন, আপনাদের ওই গত চ্যাপ্টারের যত ধরনের প্র্যাকটিসের প্রয়োজন আছে সব ধরনের প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট মিড টার্মের আগে আমরা একটা প্রিপারেশন নিয়ে রাখলাম যাতে মিড টার্ম পরীক্ষাটা ভালো হয়। আর মিড টার্মের অ্যাসাইনমেন্টটা দিব হলে কি আজকের থেকে। আজকের থেকে যা যা পড়াবো এটার উপরে হলে কি আপনার থাকবে মিড টার্মের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়বো আজকে হলে কি আমরা সিস্টেম সম্পর্কে পড়বো। তো এতদিন আমরা সিগন্যালের কিছু অপারেশন দেখছি, সিগন্যালের প্রপার্টি দেখছি, কয়েক ধরনের সিগন্যাল দেখছি। খুব ভালো কথা। আজকের থেকে আমরা সিস্টেম নিয়ে আলোচনা শুরু করব, যে সিস্টেম বলতে আমরা কি বুঝি এবং সিস্টেমের বিভিন্ন প্রপার্টি আমরা দেখবো, যে একটা সিস্টেমকে আমরা কি কিভাবে ক্লাসিফাই করতে পারি। এবং একটা সিস্টেম যদি আপনাকে দিয়ে দিল, মনে করেন সার্টেন একটা সিস্টেম আপনাকে দিয়ে দিল, আপনি ওখান থেকে কিভাবে বুঝবেন যে সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, সিস্টেমটা কি আপনার মনে করেন মেমোরি আছে সিস্টেমটার নাকি মেমোরি নেই। এই জিনিসটা আপনার বোঝার জন্য আজকের ক্লাস থেকে আমরা হলে গিয়া মানে শিখবো যে একটা সিস্টেমকে যদি প্রেজেন্ট করা হয় আপনি কি কি ধরনের অ্যাসেসমেন্ট দ্বারা বুঝতে পারবেন যে সিস্টেমটা। আমাদের অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দিবেন? হ্যাঁ, আজকে দিয়ে দিব আপনাদের।
আমি আগেই দিতাম, কিন্তু আসলে আপনাদের সঙ্গে মানে কথা না বলে আমি দিতে চাই নাই, কারণ আপনারা কখন না কখন করতে পারবেন। উইকের মাঝখানে দিয়ে তো কোনো লাভ নেই, আমি জানি যে ওই সময় আপনাদের অনেকেরই জব থাকে, ওই সময় ঠিক মতো করবেন না। আর অ্যাসাইনমেন্টটা একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে? আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়, যে কোনো সময় আপনারা গুগল ক্লাসরুমে পোস্ট দিবেন, ঠিক আছে? গুগল ক্লাসরুমে পোস্ট দিলে আমি যেখানেই থাকি আমি ওখান থেকে আপনাদেরকে হেল্প করব অ্যাসাইনমেন্টটা করতে। আপনারা কোনো কিছু পারেন নাই দেখে রেখে দিবেন না বা অন্য কিছু করবেন না, আপনি ডাইরেক্ট হেল্প চাবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য কিন্তু আপনাদের শিখা, আপনাদের না মানে নাম্বার কাটা বা অন্য কিছু করা কিন্তু অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য না। অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হলো জাস্ট আপনারা শিখতেছেন নাকি এটা চেক করা। আচ্ছা, তো আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে আজকে যেহেতু খাতায় লিখে করাবো, ওই জন্য আমি আর স্লাইড প্রিপেয়ার করিনি আজকে। তো আমরা সিস্টেম বলতে কি বুঝি এটা আমরা বেশ কয়েকবার আলোচনা করছি এর আগের ক্লাসগুলোতে। আমাকে কেউ কি একটু মনে করে দিতে পারবেন যে আমরা কোন জিনিসটাকে সিস্টেম বলি? বা সিস্টেমের সিস্টেম সঙ্গে সিগন্যালের সম্পর্ক কি? সিস্টেমটা আপনি বলছিলেন যে কোনো একটা মাধ্যম, কোন যে একটা মাধ্যম। কোনো একটা মাধ্যমের মাধ্যমে যে আমরা কোনো একটা কিছু দেবো, ওটার মধ্যে ওটা মডিফাই হয়ে আমরা আউটপুট আরেকটা কিছু পাবো। এক্স্যাক্টলি, মানে কোন একটা ইনপুট সিগন্যাল সে নিবে এবং নিজের ভিতরে সে বিভিন্ন ধরনের প্রসেসিং করে একটা আউটপুট সিগন্যাল জেনারেট করবে। এই ধরনের একটা মাধ্যমকে আমরা বলি যে ওটা একটা সিস্টেম, তাই না? তো সিস্টেম মানে যে কোনো ট্রান্সডিউসার বা মনে করেন যে কোনো জিনিস যেটা মনে করেন এনার্জি একটা ফর্মে নিতেছে আর একটা অন্য একটা ফর্মে এনার্জিটা দিতেছে, বা মনে করেন সেম এনার্জি ফর্মে রাখতেছে কিন্তু জাস্ট নিজের ভিতরে কোনো না কোনো ধরনের একটা প্রসেসিং করতেছে। ওই ধরনের মাধ্যমকে জেনারেলি আমরা বলি একটা সিস্টেম। যেমন মনে করেন সিম্পলি আমরা যদি একটা ইসের কথা চিন্তা করি, একটা ভোল্টেজ সোর্সের কথা যদি চিন্তা করি, এরকম একটা ভোল্টেজ সোর্স লাগানো, ঠিক আছে? এরকম একটা সরি, ভোল্টেজ সোর্সের ইটা মানে আমি ভুল লিখছি। ভোল্টেজ সোর্স একটা যদি চিন্তা করি, এটার সঙ্গে যদি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই আমরা, ঠিক আছে? মনে করেন এখানে সার্টেন একটা ভোল্ট আছে, এটার সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিছি, ঠিক আছে? এখন এই যে এখান থেকে ভোল্টেজ দিয়ে এখানে একটা কারেন্ট যাইতেছে আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা সার্টেন ভোল্টেজ ড্রপ হইতেছে, তাই না? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা সার্টেন ভোল্টেজ ড্রপ হইতেছে। তা আমরা এই ধরনের একটা সিস্টেমকে আমরা কি ধরনের মানে কিভাবে ক্যারেক্টারাইজ করতে পারি বলেন তো? এই যে এখানে যে ভোল্টেজ যাইতেছে এবং এখানে একটা সার্টেন পরিমাণ কারেন্ট যাইতেছে, এই যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করি বা এটার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কিভাবে প্রকাশ করি? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স সেটাই ঠিক বলছেন আপনি। তাহলে আমরা সবসময় এই জিনিসটা লিখি, তাই না? ভি সমান সমান আইআর। এখন ভি সমান সমান আইআরটা আমরা জেনারেলি জানি যে এটা হলো কি ওহমসের ল, তাই না? ওহমের সূত্র। কিন্তু আমরা যদি মানে ওহমের সূত্রের বাইরে যদি চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই সিস্টেমটার একটা ক্যারেক্টারিস্টিক্স। মানে এই ইকুয়েশনটা যদি আপনার জানা থাকে, কেউ যদি আপনাকে বলে দেয় যে ভি সমান সমান আইআর, এটা আপনি জানেন যে ভোল্টেজ যতটুকু বাড়াবেন কারেন্টও ততটুকু বাড়বে, ঠিক আছে? আপনাকে এখন মনে করেন 5 ভোল্টের জন্য কেউ কারেন্ট বলে দিল, 5 ভোল্টের জন্য 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। আপনাকে যদি ওই লোকটা একটু পরে যে জিজ্ঞেস করে, আচ্ছা যদি 5 ভোল্টের জায়গায় যদি 10 ভোল্ট দাও তাহলে কত কারেন্ট পাবো বলো তো? আপনার কি এটা মেজার করতে কোনো অ্যামিটার লাগবে? না স্যার। আপনি কি বলবেন তখন? যদি কেউ বলে যে 5 ভোল্টে 5 অ্যাম্পিয়ার হলো 10 ভোল্টে কত? 10 অ্যাম্পিয়ার। আপনি এই কথাটা কেন বলতে পারতেছেন? মানে আপনি কিভাবে জানতেছেন যে এটা 10 অ্যাম্পিয়ার হবে? এটা তো 12 অ্যাম্পিয়ার হইতে পারতো। স্যার এই সিস্টেমটা সম্পর্কে আমরা আগে থেকেই জানি যে এটা এই কাজই করবে, যেহেতু একবার হচ্ছে 5 দিলে আমরা 5 পাচ্ছি, তাহলে 10 দিলে 10 পাবো। হ্যাঁ, তার মানে কি হইতেছে যে যেহেতু রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, যেহেতু রুম টেম্পারেচারে আমাদের রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, আমরা জানি যে এটা চেঞ্জ হবে না, এবং আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজ যতটুকু বাড়াবো কারেন্টও আমার ততটুকুই বাড়বে, সমান হারে বাড়বে, তাই না? সো ওখান থেকে আমরা সহজে ইঞ্জিনিয়াররা অনুমান করে বলে দিতে পারতেছি যে ভি সমান মানে 5 ভোল্ট হলে যদি 5 মিলি এম্পিয়ার হয়, 10 ভোল্ট হলে 10 মিলি এম্পিয়ার হবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যতদিন ওহমের সূত্র আবিষ্কার হয় নাই, যতদিন ওহমের সূত্রটা আমাদের কাছে ছিল না, আমরা কি এই ধরনের অ্যাজাম্পশন করতে পারতাম? করতে কিন্তু পারতাম না। তখন বিজ্ঞানীরা কি করতো? বিজ্ঞানীরা এরকম বিভিন্নভাবে চেক করতো যে একটা ভোল্টেজের জন্য এত মিলি এম্পিয়ার, তাহলে আরেকটা ভোল্টেজের জন্য কত মিলি এম্পিয়ার। ওরা এইভাবে করে 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 শেষ পর্যন্ত ওরা এগ্রিমেন্টে পৌঁছেছে যে না, ওহমের সূত্র কারেক্ট, এই জিনিসটা লিনিয়ারলি বাড়ে বা কমে।
তো ওহমের সূত্র থাকার আগে কিন্তু আমরা একটা এই যে এই সিস্টেমটাকে, এই রেজিস্টিভ একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে কিন্তু আমরা ক্যারেক্টারাইজ করতে পারতাম না, কারণ ওই সিস্টেমটা সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা ছিল না। বুঝতে পারছেন? তাহলে একটা সিস্টেম সম্পর্কে আমাদের জানার গুরুত্বটা কি, মানে ওই সিস্টেমটা সম্পর্কে আমরা যে বিভিন্ন অ্যানালাইসিস করি, সিস্টেমটা সম্পর্কে জানার গুরুত্বটা হলো গিয়ে আপনি প্রেডিক্ট করতে পারবেন। ১ নম্বর গুরুত্বটা হলো গিয়ে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনি যদি একটা ইনপুট এখন দিলেন, অমুক একটা আউটপুট পেলেন। আপনি যদি সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সটা জানেন, তখন দ্বিতীয় একটা সময়, পরের একটা সময় যদি অন্য একটা ইনপুট দেন, আপনি অনুমান করে বলে দিতে পারবেন যে আমি অমুক আউটপুট পাবো। তাই না? বুঝতে পারছেন আমার কথাটা? এখন আপনার যদি এই ক্যারেক্টারিস্টিক্সটা না জানা থাকে, আপনার পক্ষে কিন্তু এই অনুমানটা শেষ করা সম্ভব না। একটা ডিসিশনে আসা কিন্তু সম্ভব না। এইজন্য মানে সিস্টেমগুলোকে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শিখি যে এই সিস্টেমটা কিরকম বিহেভ করে। এই সিস্টেমটা আচরণ কিরকম, এটা জানাটা আমাদের জন্য জরুরি। যাতে আমরা ফিল্ডে যখন কাজ করব, একটা সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করব, আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট কন্ডিশনে ওই সিস্টেমটার বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারবো, অনুমান করতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা আজকে সিস্টেম নিয়ে যে আলোচনাটা করব, সেই আলোচনার মূল বিষয়বস্তু হলো গিয়ে একটা সিস্টেমের কতগুলা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। মানে একটা সিস্টেমকে বিভিন্ন ধরনের প্রপার্টির উপর ভিত্তি করে আমরা একটা সিস্টেমকে কিছু সময় বলি লিনিয়ার, কিছু সময় বলি নন লিনিয়ার, কিছু সময় বলি যে উইথ মেমোরি, কিছু সময় বলি উইদাউট মেমোরি। এই কোন কোন প্রপার্টির উপর ভিত্তি করে আমরা একটা সিস্টেমকে এই ট্যাগ গুলো দিব, এই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে? তো আপনারা তো অলরেডি, আমরা শুরু করি তাহলে লিনিয়ার সিস্টেম থেকে। ঠিক আছে? কোন সিস্টেম কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, এই জিনিসটা নাকি কিভাবে বুঝবো, সেই জিনিসটা থেকে আমরা আজকে পড়া শুরু করি। তো আপনারা তো অলরেডি লিনিয়ার একটা সিস্টেমের উদাহরণ পেয়ে গেছেন যে এই সিস্টেমটাকে আমরা বলতে পারি যে এটা একটা লিনিয়ার সিস্টেম, তাই না? কারণ আমি যদি ভোল্টেজটা লিনিয়ারলি যদি ইনক্রিজ করি, আমার কারেন্টটাও লিনিয়ারলি ইনক্রিজ করবে। তাহলে ওখান থেকে আমরা কি করতে পারি, আমরা যদি এরকম একটা আইভি প্লট আঁকি, যেখানে আপনার এখানে ওয়াই অ্যাক্সিসে আই আর এক্স অ্যাক্সিসে যদি ভি থাকে, এই প্লটটা দেখতে কিরকম হবে বলুন তো? একটা সরল রেখার মতো দেখতে হবে, তাই না? এই সরল রেখার স্লোপটাকেই তো বলি আমরা রেজিস্ট্যান্স। এরকম একটা সরল রেখা পাবো। তো এই জিনিসটা ক্লিয়ারলি এটা একটা লিনিয়ার সিস্টেম। এখন আমাদের জীবনে তো নন লিনিয়ার সিস্টেমও থাকতে পারে, তাই না? ইভেন আপনার মনে করেন আমরা আশেপাশে যা দেখি এর মধ্যে বেশিরভাগ জিনিসই কিন্তু নন লিনিয়ার। এরকম লিনিয়ার জিনিস পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। ইভেন আমরা যে রেজিস্ট্যান্স গুলো ইউজ করি, এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু পুরোপুরি লিনিয়ার না। তাই এমন একটা নন লিনিয়ার নেটওয়ার্ক বলেন তো, নন লিনিয়ার নেটওয়ার্কের কম্পোনেন্ট কি কি থাকতে পারে? আমি রেজিস্ট্যান্সের বদলে কি বসালে জিনিসটা নন লিনিয়ার হয়ে যেতে পারে? স্যার ক্যাপাসিটর। মনে করেন একটা ক্যাপাসিটর বসাইলাম, ঠিক আছে? ক্যাপাসিটর কিভাবে কেমনে কেন এই নেটওয়ার্কটা আপনাদের কাছে মনে হইতেছে এটা একটা নন লিনিয়ার নেটওয়ার্ক, তাই না? এই জিনিসটা আমরা কেন জানি এটা একটা নন লিনিয়ার নেটওয়ার্ক? কারণ আমরা যদি এটার ইকুয়েশনটা লিখি, এটার ইকুয়েশনটা আসে হলো কি আপনার আই সমান সমান সি টিভি বাই টিটি, তাই না? এই জিনিসটা একটা নন লিনিয়ার নেটওয়ার্ক। মানে আমরা মোটামুটি জানি যে আমরা ক্যাপাসিটরটাকে যদি কারেন্টটা দেখি, তাহলে আমরা দেখবো যে ক্যাপাসিটরটা যখন চার্জ হতে থাকে, তখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে একটা সার্টেন একটা কারেন্ট প্রবাহিত হয়, তাই না? আর ক্যাপাসিটর যখন পুরোপুরি চার্জ হয়ে যায়, তখন এটার মধ্যে দিয়ে আর কারেন্ট পাস করে না। এরকম একটা ফলো করে ও খুব সম্ভবত। এটা কিন্তু লিনিয়ার না, ঠিক আছে? এই জিনিসটা লিনিয়ার না। জি স্যার, উজ্জাক ক্ষমতা পর্যন্ত নেওয়ার পরে ছেড়ে দেবে, তারপরে আর ছেড়ে নেবে দেবে। না। আমার যতদূর মনে পড়ে এরকমই। বুঝতে পারছেন তাহলে আপনার লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? জি যে স্যার। একটাতে হলে জি গিয়ে স্যার। কারেন্ট এবং ভোল্টেজ লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করবে, আরেকটাতে মেনটেন করবে না। ঠিক আছে? মেনটেন করবে না আরেকটাতে। তো এই জন্যই আমরা এই কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ, যেটা কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপটাকে আমরা সবসময় বলি এটা হলো কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা জানা। তো মনে করেন জেনারেলি আমরা যখন অন্য কোনো সাবজেক্টে যাই, ফিজিক্স বা কেমিস্ট্রিতে যদি যাই বা অঙ্কতে যদি যাই, আপনাকে যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কথাটা বলে, এক একটা সাবজেক্ট অনুযায়ী এটা ডিফারেন্ট জিনিস মিন করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা। কিন্তু আপনি যখন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন বা আপনি যখন ইলেকট্রিক্যালের কোনো টপিক পড়বেন, আপনার কাছে কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে শুধু একটা জিনিসই মিন করবে। সেই জিনিসটা কি বলেন তো? স্যার ভি ইকুয়াল টু আইআর। না, কারেন্ট এবং ভোল্টেজের মতো রিলেশনশিপ। এটা আপনার ভি ইকুয়াল টু আইআর হইতে হবে এমন কোনো কথা নেই। এটা আপনার আই সমান সমান সি ডিভি বাই ডিটি হইতে পারে। কিন্তু ইকুয়েশনটার মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ থাকতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন?
জি স্যার। মানে আর যা মন চায় তাই থাক, দুনিয়ার জিনিস থাক ওই ইকুয়েশনের মধ্যে, কিন্তু কারেন্ট আর ভোল্টেজ থাকতে হবে। এটা হলো কি মূল কথা। কারেন্ট আর ভোল্টেজ যদি ইকুয়েশনটার মধ্যে থাকে, তখনই আমরা বলবো যে ওইটা ওই নেটওয়ার্কটার বা ওই কম্পোনেন্টটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমি একটা জিনিস দেখছি যে আমি নিজেও লজ্জার শিকার হয়েছি খুব। আমার প্রফেসর যখন আমাকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকে নিয়ে দেখাও, মানে ল্যাবরেটরিতে যে পরীক্ষা করো, এক্সপেরিমেন্ট রান করো, করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন রান করে দেখো। আমি তো আকাশ থেকে পড়ছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা মানে কি, প্লট মানে কি? আমাকে তো ইউনিভার্সিটিতে কোনো শিখানো হয়নি এই জিনিসটা। তখন আমি প্রফেসরকে জিজ্ঞেস করলাম, তখন উনি হাসতে হাসতে বললো যে তুমি জানো না এটা, যে আইভি, যে কোনো কিছুর আইভি প্লটকেই আমরা বলি ক্যারেক্টারিস্টিক প্লট। বুঝতে পারছেন? মানে কোনো কিছুরই যখন আপনি ক্যারেক্টারিস্টিক্সটা আঁকবেন, যেটার মধ্যে আপনার ওয়াই এক্সিসে থাকবে কারেন্ট আর এক্স এক্সিস থাকবে ভোল্টেজ, এই প্লটটা দেখতে আপনার যেন মোলা তেন হোক, এই প্লটটাকেই আমরা বলি যে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স প্লট। ডায়োডের ক্যারেক্টারিস্টিক প্লট আছে, রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক প্লট আছে, ক্যাপাসিটরের ক্যারেক্টারিস্টিক প্লট আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা লিনিয়ার একটা সিস্টেমের যদি আমরা ক্যারেক্টারিস্টিক Yes, প্লট আঁকি, তাহলে এই ক্যারেক্টারিস্টিক প্লটটা সবসময় এরকম স্ট্রেট লাইন হবে, তাই না? জি স্যার। কিন্তু নন লিনিয়ার একটা কম্পোনেন্টের যদি ক্যারেক্টারিস্টিক প্লট আঁকি, এটা কিন্তু সবসময় স্ট্রেট লাইন হবে না। নামটা শুনেই তো বুঝতে পারতেছেন, মানে নন লিনিয়ার মানে লাইন হবে না আর কি, স্ট্রেট লাইন হবে না, আঁকা বাঁকা হবে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে এই জি। এত এত পেঁচালের উদ্দেশ্য হলো কি, এটা যে আপনাদেরকে বোঝানো যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য নন লিনিয়ার আর লিনিয়ার কম্পোনেন্ট মানে কি ধরনের বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? তো লিনিয়ার, আপনাকে যদি কোনো সাইটে গিয়ে আপনি যদি কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করেন, আপনি দেখতেছেন যে যেই ভোল্টেজ আপনি দিতেছেন, যে কারেন্ট পাইতেছে, দেখবেন যে ভোল্টেজের সঙ্গে কারেন্ট লিনিয়ারলি ইনক্রিজ করতেছে। আপনি যদি আইভি প্লট করেন, তখন দেখবেন যে এই জিনিসটা এরকম একটি স্ট্রেট লাইন দিচ্ছে। তখন আপনি ধরে নেবেন যে ওই কম্পোনেন্ট, ওই নেটওয়ার্কটার মধ্যে কি আছে, শুধু শুধু রেজিস্ট্যান্স আছে, আর কিচ্ছু নাই, তাই না? কারণ একমাত্র শুধু রেজিস্ট্যান্সই আপনাকে এরকম লিনিয়ার প্লট দেয়, আর কোনো কিছু দেয় না, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? কিন্তু এটা আমরা জেনারেলি কখনো পাই না। কারণ কি? কারণ আমাদের সবকিছুর মধ্যে একটা স্ট্রে ক্যাপাসিটেন্স থাকে, প্যারাসিটিক ক্যাপাসিটেন্স থাকে। যে কোনো একটা দুইটা কন্ডাক্টরের মধ্যে যদি সামান্য একটা বাতাসের গ্যাপ থাকে, ওই জায়গাতে আমার একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়, তাই না? আর এমনিতে তো ক্যাপাসিটর ব্যাংক থাকে, ইন্ডাক্টর থাকে। তো ওইটার জন্য দেখা যায় কোন সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সই আসলে আপনার পুরোপুরি লিনিয়ার হয় না। তো আমরা জেনারেলি নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স দেখেই অভ্যস্ত। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার আবার দেখা যায় যে লিনিয়ার সিস্টেমে পাওয়ার লসটা বেশি ঘটে। তাই কেন? স্যার আমরা যখন আই স্কোয়ার সার্কিট আর নিয়ে লস বেশি হয়? জি স্যার, আমরা যখন স্যার কোনো সার্কিট নিয়ে কাজ করি, যেগুলো দেখা যায় যে স্যার ভোল্টেজ কন্ট্রোলিং ডিভাইস থাকে, হুম। ওখানে যদি আমরা পিডব্লিউএম না ব্যবহার করে যদি স্যার সরাসরি কোনো রেগুলেটর আইসি দ্বারা মানে ভোল্টেজটা রেগুলেট করি, দেখা যায় হিট প্রডিউস করে প্রচুর। আচ্ছা, ওই আই স্কোয়ার লসটা বেশি হয় জি আর স্যার। কি, আই স্কোয়ার আর লসটা বেশি হয়। কিন্তু আপনার তো রিয়েক্টিভও একটা পাওয়ার লস, আপনারা কি রিয়েক্টিভ পাওয়ার লসটা মেজার করেন? না স্যার, ওইটা করা হয় না। এই জন্যই হয়তো আপনার কাছে, মানে রিয়েক্টিভ পাওয়ারও কিন্তু লস। আপনার ক্যাপাসিটর ইন্ডাক্টরও যদি থাকে, রিয়েক্টিভ পাওয়ার যেটা, ওটাতে কোনো কাজে আসে না আপনার, এই জন্য ওই পাওয়ারটাও কিন্তু লস হয়। আমি ঠিক শিওর না, আমি আসলে পাওয়ারে খুব দুর্বল, কিন্তু আমি যতদূর জানি যে ক্যাপাসিটি ইন্ডাক্টর সার্কিটে যদি থাকে, মানে পাওয়ার ফ্যাক্টর যত একের কম হবে, তত কিন্তু আপনার রিয়েক্টিভ পাওয়ার লস অনেক হবে। আসলে স্যার আপনি যখন স্যার এই যে লিনিয়ার সিস্টেমের কথা বললেন, এর আগে স্যার পোর্টই আছে স্যার, একবার একটা মানে ভোল্টেজ রেগুলেটর ডিজাইন করছিলাম, সেখান থেকে স্যার লস দেখে আমার মাথা ঘুরে গেছে যে আমি যে কেন? পরিমাণ ইনপুট দিতেছি স্যার, হিসাব মতো আমার লসটা কম হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে লসটা প্রচুর আসে। লসটা কমানোর জন্যই তো আপনার বিভিন্ন ধরনের ইউজ করে, সুইচিং সার্কিট ইউজ করে। জি স্যার, এই ও যেটা সুইচ। আপনি বললেন পিডব্লিউএম, জি স্যার, ওইটা পিডব্লিউএম তো ইউজ এক ধরনের করছিলাম না। সুইচিং মেকানিজম। জি স্যার। সুইচিং মেকানিজম ইউজ করে, ঠিক বলছেন আপনি। আমিও শুনছি এগুলো। আমি আসলে পাওয়ারের না, তো আমি সারা জীবন পড়ালেখা করছি ইলেকট্রনিক্স নিয়ে, কিন্তু আমি যতদূর জানি যে পিডব্লিউএম বা বিভিন্ন ধরনের সুইচিং মেকানিজম ইউজ করা হয়, ওই যে আপনি যেটা বললেন গরম হয়ে যায়, ওই রেজিস্ট্যান্সের কারণে আই স্কোয়ার আর লস যেটা হয়, ওটা কমায় দেয় পিডব্লিউএম ইউজ করলে আর কি, হিট লসটা কম হয়। এটা ভালো জিনিস পড়ছেন। এই যে আপনারা যারা ফিল্ডে কাজ করেন, ওদের এক্সপিরিয়েন্স আসলে আমার থেকে অনেক বেশি, সত্যি কথা বলতে। আচ্ছা, যেটাই হোক, তাহলে আপনারা কি মোটামুটি লিনিয়ার আর নন লিনিয়ার সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া পাইছেন, তাই না? আমি আশা করি যে আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি ভাই, আপনারা উত্তর দিতে পারবেন লিনিয়ার নন লিনিয়ার নিয়ে। এখন আমাদের এই টপ সাবজেক্টের উদ্দেশ্য কিন্তু আপনার এই জিনিসটা বোঝানো, মানে লিনিয়ার নন লিনিয়ার কোনো কিছু নাকি এটা বোঝাটা আমাদের এই সাবজেক্টের আসলে সিলেবাসের অন্তর্ভুক্ত না। আমি জাস্ট আপনাদেরকে বললাম কারণ আপনাদের জানা দরকার আর কি। আমাদের মেইন যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হলো কি, আমি যদি আপনাকে কোনো একটা অঙ্ক দিই, আমি যদি কোনো একটা অঙ্ক দিলাম আপনাকে যে ওয়াইটি সমান সমান এক্সটি, আমি এরকম একটা সিস্টেম দিলাম আপনাকে, ঠিক আছে? বা এমএক্সটি, মনে করেন এমএক্সটি এরকম একটা দিলাম, আপনাকে পরীক্ষার হলে আমাকে চেক করে জানাইতে হবে যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার।
আমার কথাটা বুঝতে পারছেন? মানে আপনি এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস রান করবেন। অ্যানালাইসিস রান করে আপনি আমাকে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত দিবেন যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। তো এইটা অ্যানালাইসিসটা রান করার জন্য আমাদের কিছু প্রসিডিউর জানতে হবে। যে আমরা এই অ্যানালাইসিসটা কিভাবে রান করব, কিভাবে আমরা অঙ্কটা করব। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো আমি এখন আপনাদেরকে যেটা করব, আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনার এই অ্যানালাইসিসটা রান করতে হবে। বুঝতে পারছেন? কারণ পরীক্ষাতে আপনার কখনো কোশ্চেন আর বেশি বড় কোশ্চেন আসবে না যে লিনিয়ার সিস্টেম কাকে বলে, নন লিনিয়ার সিস্টেম কাকে বলে। এটা তো হয়তো সর্বোচ্চ 1 মার্কস বা 2 মার্কস থাকবে। বেশি মার্কসই থাকবে হলে কি আপনার অঙ্কটার উপরে। যে একটা অঙ্ক দেওয়া থাকবে, মনে করেন x স্কয়ার t xt স্কয়ার। এটাকে জিজ্ঞেস করা হবে যে ইজ দিস সিস্টেম লিনিয়ার অর নন লিনিয়ার। তখন আপনাকে অঙ্কটা কইরে উত্তর দিতে হবে যে এটা কি নন লিনিয়ার নাকি লিনিয়ার। তো এই জিনিসটা করাটা আমরা এখন শিখবো। তো এটা করার শিখার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, আমাদের লিনিয়ারিটি থিওরাম ছিল একটা সার্কিটে। আপনাদের কি কারো মনে আছে আমরা লিনিয়ারিটি থিওরাম করছিলাম যে সুপারপজিশন করার আগে? ভুলে গেলে সমস্যা নেই, অনেকে আগে করছেন, আমি মনে হতেছে অনেকে ভুলে গেছেন আর কি। সুপারপজিশন মনে আছে? সুপারপজিশন কেমনে করছিলেন? স্যার মনে আছে। মনে আছে? আচ্ছা, লিনিয়ারিটি থিওরামে আমরা কি পড়ছিলাম যে কোনো কিছু লিনিয়ার হবে কখন, মানে একটা সিস্টেম লিনিয়ার হওয়ার শর্তটা কি ছিল? একটা সিস্টেম লিনিয়ার হওয়ার শর্ত ছিল যে আপনি মনে করেন ভোল্টেজ আর কারেন্ট দিয়ে ফার্স্টে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা সিস্টেমে আপনি ভি ভোল্টেজ দিলেন, ঠিক আছে? ভি ভোল্টেজ দিয়ে আপনি আই পরিমাণ কারেন্ট পাইলেন ওই সিস্টেমটাতে। এখন আপনি ওই ভি ভোল্টেজটা অফ করে দিলেন, অফ করে দিয়ে আপনি কে এম ভি দিলেন মনে করেন, মানে এম হলে কি একটা কনস্ট্যান্ট, এম ভি পরিমাণ ভোল্টেজ দিলেন। তাহলে এখানে কারেন্টটা কত হবে বলেন তো? এমআই, আই এম। আইএম বা এমআই যেটাই বলেন। এটা হলে কি আমার 1 নম্বর শর্ত। এই শর্তটার নাম কি? এটা হলে কি আপনার স্কেলিং প্রপার্টি। ঠিক আছে? এই লিনিয়ারিটি থিওরামে এই প্রপার্টিটাকে বলা হয় হলে কি স্কেলিং প্রপার্টি। এই জিনিসটার নাম। যে আপনি যে ভোল্টেজটা দিতেছেন ওইটার ফলে যে কারেন্টটা পাইতেছেন, আপনি যদি এই ভোল্টেজটাকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেন, কারেন্টটাও আপনার ওই কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে যাবে। এটা লাগে 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি ছিল লাগে অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি কি ছিল? যে আপনি মনে করেন V1 ভোল্টেজ দিলেন, আপনি কারেন্ট পাইলেন I1। ঠিক আছে? আবার ওই সিস্টেমটাতে আপনি V2 ভোল্টেজ দিলেন, কারেন্ট পাবেন কত? I2। এখন আপনার মনে করেন ইচ্ছা হলো আমি V1 প্লাস V2 ভোল্টেজ অ্যাপ্লাই করব, তাহলে আমি কারেন্ট কত পাবো? স্যার I1 প্লাস I2। I1 প্লাস R2। ওই সিস্টেমটা যদি লিনিয়ার হয় তাইলে, তাই না? যদি লিনিয়ার হয়, যদি লিনিয়ার না হয় তাহলে কিন্তু হবে না। এটা এই প্রপার্টিটার নাম কি? এই প্রপার্টিটার নাম হলো কি অ্যাডিটিভ প্রপার্টি। এই প্রপার্টিটার নাম হলো কি অ্যাডিটিভ প্রপার্টি। বুঝতে পারছেন? তাহলে এই কোন একটা সিস্টেম যদি এই দুইটা শর্ত ফুলফিল করে, শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো যে ওই সিস্টেমটা একটা লিনিয়ার সিস্টেম। তো এখন আমরা অঙ্ক করার সময় এই জিনিসটা কিভাবে চেক করি? অঙ্ক করার ফার্স্টে আমরা যে জিনিসটা চেক করি, আমাদের 1 নম্বর প্রসিডিউরটা যেটা, 1 নম্বর প্রসিডিউরটা হলো গিয়া যে আপনার এক্সটি যেটা থাকবে, ওই এক্সটিটাকে আমরা একটা জিনিস দিয়ে রিপ্লেস করে দিব। আমরা কি দ্বারা রিপ্লেস করব? আমরা a x1t প্লাস b x b x2t এটা দ্বারা রিপ্লেস করে দিব। মানে আপনার যে এক্সটিটাই দেওয়া থাকবে ওই এক্সটিটাকে আমরা ax1t আর bx2t এটা দ্বারা রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিয়ে আমরা কি চেক করব? আমরা চেক করব যে এটা দ্বারা রিপ্লেস করার পরে আমরা ay1t প্লাস by2t পাইতেছি নাকি। মানে এটা সমান সমান যদি আমরা এটা পাই, এই দুটো যদি সমান সমান হয়, তখন আমরা বলবো যে এই সিস্টেমটা লিনিয়ার। আর যদি এই শর্তটা ফুলফিল না করে, তখন আমরা ওটাকে বলবো নন লিনিয়ার। তো এভাবে কথা দিয়ে বুঝতে হয়তো আপনাদের অনেক কঠিন মনে হইতেছে। আমরা একটা অঙ্ক করি, আমার মনে হয় অঙ্ক করলে আপনারা এই জিনিসটা আরো সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা একটা অঙ্ক দেখি। আচ্ছা, তো একটা অঙ্ক মনে করেন আপনাকে এরকম দেওয়া আছে, এরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে আপনাকে। এখন বলা হয়েছে যে এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু হলে কি এক্সটি। এখানে আসলে কি R1, এখানে আসলে কি R2। মানে R2 এর across এ যে ভোল্টেজটা ড্রপ হইতেছে এটাকে বলতেছে YT। ঠিক আছে? এখানে তো মানে এই সিস্টেমটা তো বুঝতে পারছেন। মানে সামান্য একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক, তাই না? ভোল্টেজটা R1 জি আর স্যার। R2 এর মধ্যে ডিভাইড হয়ে যেতেছে। তাহলে আমাদের এখন প্রথম কাজটা কি বলেন তো? আমাদের প্রথম কাজটা হলো গিয়ে XT আর YT এর মধ্যে রিলেশনশিপটা লিখতে হবে, তাই না? যে YT সমান সমান কি আসলে? বলেন তো YT সমান সমান কি? সবাই পারবেন।
ভোল্টেজ স্যার ডিভাইডার R1 জি R2 এর across ড্রপ হইতেছে না, এটা তো R2 স্যার ডিভাইডেড বাই R1 প্লাস R2, R2 তাই না? আর গুণ কত হবে xt। কার কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এখন বলা হয়েছে যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি চেক করেন, মানে এই সম্পর্কটা লিনিয়ার সম্পর্ক নাকি এটা চেক করেন। আমি আশা করি আমরা পারবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা ধাপে ধাপে চেক করি। আমি ধরে নিলাম যে R1 সমান সমান R2, এই জিনিসটা ধরে নিলাম। ধরে নিলে এখানে কত আসবে? এখানে আসলে হাফ xt, তাই না? এটা হাফ xt হয়ে গেল, কারণ R1 সমান সমান R2, এখানে 2R2 আর উপরে R2 কাটাকাটি হয়ে 1/2 হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এই জিনিসটা লিনিয়ার নাকি। তাহলে লিনিয়ার হওয়ার প্রথম শর্তটা আমাদের কি ছিল? প্রথমে কোন কাজটা করতে হবে আমাদের? 1 নম্বর বলেন তো, একটু আগে যে বললাম আমরা xt কে কি দ্বারা রিপ্লেস করব? xt কে আমরা রিপ্লেস করব হলে গিয়ে ax1t আর bx2t দ্বারা, তাই না? তাহলে চলেন আমরা রিপ্লেস করি যে yt সমান সমান হাফ xt। তাহলে আমরা এখন xt কে কি দ্বারা রিপ্লেস করব? xt কে আমরা রিপ্লেস করব হলে গিয়ে হাফ ax1t প্লাস bx2t। বুঝতে পারছেন কি করলাম? জি স্যার আচ্ছা, তাহলে এখন আমি হাফটাকে সবার সামনে নিয়ে আসলাম, হাফ ax1t প্লাস হাফ b2t। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি এই দুইটাকে কি চাইলে লিখতে পারি না? a y1t প্লাস b y2t, চিন্তা করে দেখেন তো লিখতে পারি নাকি? না বুঝতে পারলে কোশ্চেন করবেন, ঠিক আছে? না বুঝে চুপ করে থাকবেন না। বুঝিনি স্যার। তার পুরো সিস্টেমটা হাফ যেমন গুলো এক গেল নম্বরে কোথায় স্যার? হচ্ছে yt ইকুয়াল টু হাফ দেখেন xt দেখেন লিখলেন না, y ওইটা পাইলেন কোথায় স্যার? yt সমান সমান হাফ xt না? তাহলে y1t সমান সমান কত বলেন তো? y1t সমান সমান কত? হাফ x1t। এবার বুঝছেন? আর এই হাফটা পাইলাম কোথায়? এই যে হাফটা তো xt এর আগেই ছিল, সম্পর্কের মধ্যেই ছিল। এই যে আমরা ধরে নিছি না r1 সমান সমান r2, তাহলে এটা কাটাকাটি হয়ে হাফ হয়ে গেছে না? স্যার, ঠিক আছে। আস্তে আস্তে চিন্তা করে বুঝছেন, তারা নেই কোনো। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে ওই হাফটা এখানে রয়ে গেছে এখন, তাই না? তাহলে আমরা যদি এখন y টির জায়গায় যদি y1t লিখি, তাহলে আমরা লিখতে পারি না y1t সমান সমান হাফ x1t, y2t সমান সমান হাফ x2t, y3 সমান সমান হাফ x3t, বলতেই তো পারি, কোনো সমস্যা তো নেই, তাই না? তাহলে এখন দেখেন হাফ x1t সমান সমান আমরা জানি y1t, তাহলে এটাকে আমরা সহজে লিখতে পারি না a y1t প্লাস b y2t। জি স্যার শুধু রিপ্লেস করে দিয়েছেন। রিপ্লেস করে দিছি, তাহলে এখন কি প্রমাণ হইলো? ওই যে আমরা একটু আগে বললাম না যে এই জিনিসটা যদি আমরা আনতে পারি, তাইলেই আমরা বুঝবো যে সিস্টেমটা লিনিয়ার। তাহলে আপনি এখানে জাস্ট ছোট করে যদি সুন্দর করে লিখে দেন দ্য সিস্টেম ইজ লিনিয়ার, এটা লিখে যদি সিস্টেম ইজ লিনিয়ার লিখে এখানে যদি আনসার লিখে দেন ফুল মার্কস। স্যার ওই সিস্টেমটা যখন না আসবে তখন তো নন লিনিয়ার হয়ে যাবে, নন তাই তো? লিনিয়ার হবে, হ্যাঁ। লিনিয়ার সিস্টেমগুলো খুবই সহজ, মানে আপনি চোখে দেখে বুঝে যাবেন যেটা লিনিয়ার হবে। নন লিনিয়ার গুলো কঠিন, মানে হঠাৎ করে দেখে বোঝা যাবে না এটা নন লিনিয়ার নাকি। তাহলে চলেন আমরা একটা নন লিনিয়ার অঙ্ক এখন প্র্যাকটিস হিসাবে করি, ঠিক আছে? মানে আমি আপনাদেরকে দিব, আপনারা আমাকে প্র্যাকটিস করে বলবেন যে ঘটনা কি। তাহলে মনে করেন আমি আপনাকে একটা সিস্টেম দিলাম এরকম যে yt সমান সমান xt স্কোয়ার। আপনারা আমাকে ধরে ধরে বলে বলে, মনে করেন আমি আপনাদের স্টুডেন্ট, আপনারা ধরে ধরে আমাকে অঙ্কটা করেন, বলেন কি করবো ফার্স্টে? স্যার প্রথমে y1t ইকুয়াল টু হবে x1t স্কয়ার। ধরলাম y1t সমান সমান x1t, তারপরে তারপর হবে y2t ইকুয়াল টু x2t। বললাম স্কোয়ার হবে, তাই না? আর স্কোয়ার হবে, তার তারপরে
ভুলে গেছেন না? গুণন কি নিতে হবে? আমরা এখানে yt সমান সমান কিছু একটা লিখবো না? yt সমান সমান কি লিখবো? এ লিখতে হবে না? এ ax on sir x x t স্কয়ার প্লাস বি এক্স টু টি স্কোয়ার। না, এভাবে করলে তো অঙ্কটা হবে না। দাঁড়ান। ax1 t স্কয়ার bx2 t স্কয়ার। তাহলে এটা সমান সমান কি আসতেছে? সমান সমান কি আমরা লিখতে পারবো a y1 t প্লাস b y2 t t x t স্কয়ার t সমান সমান x1 t স্যার আমরা যদি এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিই তাহলে তো স্যার টি এর মাথায় স্কোয়ার হবে, আর টি এর মাথায় স্কোয়ার হলে তো স্যার লিনিয়ার সিস্টেম হয়ে যাচ্ছে। লিনিয়ার সিস্টেম হয়ে যাচ্ছে। তাহলে এটাও তাহলে আপনার লিনিয়ার হবে, ঠিক আছে? এখন যদি মনে করেন আমি আপনাকে এটা যদি দিই yt সমান সমান xt হোল স্কয়ার যদি দিই, এখন দেখেন তো তাহলে কি হবে? এখন কি হবে? তাহলে এই জিনিসটাকে আমরা যদি লিখি তাহলে আমরা লিখবো হলো কি a x1 t প্লাস b x2 t টি। হোল স্কয়ার, তাই না? জি স্যার। তখন তাহলে আমাদের কি হবে? আমাদের এখানে হবে হলো গিয়ে a স্কয়ার x1 t স্কয়ার প্লাস 2 a x1 t b x2 t আর এটার স্কয়ার, তাই না? জি স্যার। তখন তার মানে তখন আমাদের হবে না, তখন আমাদের এটা নট ইকুয়াল টু হবে হলে গিয়ে a y1 t প্লাস বি b ওয়াই ওয়ান টি। y2, তার মানে এটা হবে হলে নন লিনিয়ার তখন, তাই না? জি স্যার। তার মানে এক্স টি স্কোয়ার যদি থাকে ভিতরে তখন এটা হবে লিনিয়ার, আর এই ক্ষেত্রে এটা হবে হলে গিয়ে নন লিনিয়ার। স্যার এখানে টি স্কয়ারটা শুধু হচ্ছে ব্র্যাকেটের বাইরে দিবেন। হ্যাঁ বাইরে রেখে দিছি, বাইরে রেখে দিছি। স্যার হ্যাঁ। এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করার কারণে তার মিলল না স্যার জিনিসটা। মিলল না, হ্যাঁ, কারণ আমি করতে তো হবে, কিছু জি করার নেই, স্যার। কারণ আমি এক্স টিটাকে রিপ্লেস করতে হবে এটা দিয়ে, তাই না? জি স্যার। আরেকটা অঙ্ক করি, চলেন আরেকটা অঙ্ক করে এইটা ক্লোজ করি। আমি আসলে নিজেও অঙ্কগুলো করছি অনেকদিন আগে, আমি হঠাৎ করে করে দেখি আর অবাক হই যে কত কষ্ট হয়েছে যখন স্টুডেন্ট ছিলাম অঙ্কগুলো করতে। আচ্ছা, এখন যেটা দেখবো এটা লিখি এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? যে y সমান সমান yt সমান সমান e টু দি পাওয়ার xt। এই অঙ্কটা করেন, এখন বলেন কিভাবে করব। প্রথমে তাহলে কি লিখবো? যে yt সমান সমান e টু দি পাওয়ার কত লিখবো বলেন? স্যার ই টু দি পাওয়ার এটি। a a x1 t জি স্যার। প্লাস b এক্স টু টি। x to t ঠিক আছে? তাহলে জি আমরা স্যার। জানি যে ই টু দি পাওয়ার কোনো মানে কোনো কিছু টু দি পাওয়ার যদি থাকে আমরা ওই জিনিসটাকে তাহলে এইভাবে লিখতে পারি না? a x1 t গুণ ই টু দি পাওয়ার b x2 t, এভাবে লেখা যায় না? জি স্যার। তাহলে এই জিনিসটা কি হইলো দেখেন তো, স্যার চিন্তা নন করেন। লিনিয়ার। নন লিনিয়ার হইলো, কারণ এটা তো উপরে, এটা তো নিচে আনার কোনো উপায় নেই আমার, তাই না? না স্যার। তাহলে এটা নট ইকুয়াল টু y a y1 t প্লাস বি b ওয়াই টু টি। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা প্রথমে তাহলে a y1 t টা বের করে নিন। আমার মনে হয় এই জিনিসটা তাহলে মিলাইতে সুবিধা হবে আপনার। তাহলে a y1 t আসলে কত আসবে বলেন তো? a y1 t কত আসবে? আসলে কত আসার কথা ছিল a y1 t? a e টু দি পাওয়ার x1 t, এটা দিয়ে a y1 t, তাই না?
যদি জি স্যার। ওয়াইটি সমান সমান এটা হয় তাহলে এ ওয়াই ওয়ান টি মানে এটা হবে। এটা তো সামনে থাকবে, ওয়াই জি এর স্যার। সামনে থাকবে, তাই না? কিন্তু জি এটা স্যার। এখানে তো এর সামনে নাই, এখানে এটা টু দি পাওয়ারে আছে। তার মানে এই জিনিসটা নন লিনিয়ার। আমরা জেনারেলি কি দেখি যে এক্সপোনেনশিয়াল ফাংশন যখন হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ তো আমরা জেনারেলি কিভাবে গ্রো করে, এইভাবে গ্রো করে না, নন লিনিয়ার। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমরা যখন ম্যাথ গুলো করবো স্যার এরকম কার্ভ আইকে দিতে হবে স্যার? না 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 না, কার্ভটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য করতেছি। আচ্ছা ঠিক আছে। আপনারা এই জাস্ট যদি ম্যাথটা মানে একটু এইটা যদি প্রমাণ করতে পারেন তাহলে লিনিয়ার, আর এটা যদি না প্রমাণ করতে পারেন নন লিনিয়ার, দ্যাটস ইট, আর স্যার কিচ্ছু এই না। ম্যাথটা একটু আরেকবার বললে ভালো হতো, আমার নেট চলে গেছে। আচ্ছা, এই অঙ্কটা যেটা করছি, যেখানে আমরা ওয়াইটির একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? জেনারেলি এই অঙ্কগুলোতে যেটা হয়, আমি আপনাদের বলে দিই পরীক্ষাতে কিভাবে অঙ্কটা থাকে। মানে একটা অঙ্কের মধ্যে 3-4টা ইকুয়েশন থাকে। মানে মনে করেন এটা হলো 2 নম্বর প্রবলেম আপনার পরীক্ষায়, মিড টার্ম বা ফাইনালে। 2 নম্বরের মধ্যে 1, 2, 3 করে 3-4টা অঙ্ক থাকে। মানে 3-4টা সিগন্যাল দেওয়া থাকে আর কি, সিস্টেম দেওয়া থাকে, সিস্টেমের প্রপার্টি দেওয়া থাকে। 3-4টা সিস্টেমকে অ্যানালাইসিস করে আপনাকে বলতে হবে যে কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার। তো মনে করুন আপনার পরীক্ষাতে কোশ্চেন দেওয়া আছে এই সিস্টেমটা, ওয়াইটি সমান সমান ই টু দি পাওয়ার এক্স টি। এখন আমরা এটাকে কিভাবে প্রমাণ করব যে এটা লিনিয়ার বা নন লিনিয়ার? তখন আমরা ফার্স্টে যেটা করব, এক্স টি কে আমরা রিপ্লেস করব এ এক্স ওয়ান টি প্লাস বি এক্স টু টি দ্বারা। করলাম, করার পরে আমরা এখন জানি যে ই টু দি পাওয়ারের এখানে যদি প্লাস থাকে, আমরা চাইলে দুইটা ই টু দি পাওয়ার নিয়ে গুণ আকারে দেখাইতে পারি। ই টু দি পাওয়ার এ এক্স ওয়ান টি গুণ ই টু দি পাওয়ার বি এক্স টু টি। এখন সমস্যা যেটা হয়েছে, এটাতে তো আমরা চাইলে এ ওয়াই ওয়ান টি লিখতে পারতেছি না, এটারও চাইলে আমরা বি ওয়াই টু টি লিখতে পারতেছি না। তার মানে এই জিনিসটা নন লিনিয়ার। আর যদি আমরা লিখতে পারতাম এই জিনিসটা, তখন আমরা বলতাম যে এটা লিনিয়ার। বুঝতে পারছেন আপনি? আপনাদের মিড টার্মের অ্যাসাইনমেন্টে আমি যখন এই অঙ্কগুলো করবো, আপনাদের আরো প্র্যাকটিস হবে। আমি আশা করি তখন আপনাদের যদি মানে কোনো সমস্যা থাকে বুঝতে, আস্তে আস্তে করে বুঝে যাবেন। আপাতত এই 3-4টা অঙ্কই দেখলাম আপনারা। আবার স্যার এই ম্যাথে যদি স্যার আমরা মানে ক্যালকুলেটরে করতে যাই, যে স্যার আমরা একটা ই এর পাওয়ার ধরে নিই 2, 3, 4 এইভাবে, তাহলে দেখা যায় স্যার যে সরল রেখা আপনি যেভাবে বলছিলেন যে লিনিয়ারলি বাড়ে না স্যার, এটা হ্যাঁ মানে ধাপে ধাপে বেড়ে যাচ্ছে, যেমন স্যার 2, হ্যাঁ হ্যাঁ 4, 6 হ্যাঁ মানে পুরো ডাবল ডাবল হয়ে বাড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনি ক্যালকুলেটর দিয়ে, মানে আপনার যদি পরীক্ষা হলে এক্সট্রিমলি সন্দেহ হয়, আপনি চাইলে ক্যালকুলেটর জি দিয়ে স্যার চেক চেক, করে নিতে পারেন। জি স্যার এখনই চেক কিন্তু করলাম স্যার। ই টু দি পাওয়ার হলে একটু সুবিধা চেক করে, ই টু দি পাওয়ার লগ, তারপর মনে করেন আপনি স্কোয়ার, এগুলো চেক স্যার করা এইগুলো সহজ হলে আর কি। সুবিধা। সুবিধা, সাইন সাইন কজও সুবিধা। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমরা 2 নম্বর যে জিনিসটা আজকে শিখবো, সেই জিনিসটা হলে গিয়ে, এটা তো গেলে হলো কি 1 নম্বর প্রপার্টি, একটা সিস্টেমের 1 নম্বর প্রপার্টি, সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। তো এই জিনিসটা আমরা বুঝতে শিখলাম যে কোন জিনিসটা কি, সিগন্যালটা কি, সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। এখন আমরা যে জিনিসটা শিখবো, যে একটা সিস্টেম কি টাইম ভেরিং নাকি সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট। এই জিনিসটা শুনতে ফার্স্টে কঠিন মনে হতে পারে যে লিনিয়ার নন লিনিয়ার তো পরিচিত, টাইম ইনভেরিং আবার ইনভেরিয়েন্ট এই জিনিসটা কি। টাইম ইনভেরিয়েন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি সোজা কথায়, যে আপনি একটা কোনো সিস্টেমে একটা ইনপুট দিতেছেন, ঠিক আছে? এখন এই ইনপুটটাকে যদি আপনি সময়ের সাপেক্ষে আকপিস করে দেন, তাহলে আপনার আউটপুটটা কিভাবে পরিবর্তিত হবে এটার উপর ডিপেন্ড করে আমরা ওই সিস্টেমটাকে বলি যে এই সিস্টেমটা কি টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট। মনে করেন সোজা কথা বলতে, এটা মনে করেন আপনার এক্স টির প্লট, মানে ইনপুটের প্লট। এখন আপনি এই জায়গায় একটা ইনপুট দিতেছেন, এই জিরোতে আপনি একটা ইনপুট দিতেছেন, আপনি এটা হলো গিয়ে আউটপুটের প্লট, আপনি এই জিরোতে একটা আউটপুট পাইতেছেন, ঠিক আছে? এক্স টি থেকে একটা ইনপুট দিতেছেন, ওয়াই টি থেকে একটা আউটপুট পেতেছেন। এখন মনে করেন আপনার ইচ্ছা হলো যে আমি এখানে ইনপুটটা না দেখে আমি যদি এখানে ইনপুটটা দিই, তা আপনি কি এক্সপেক্ট করবেন বলেন তো? ওয়াই টির মানে সিস্টেমের আউটপুটটা কোথায় আসবে? আমি এক্স টি ইনপুটটা যদি সময় সাপেক্ষে এই জায়গায় দিই, আমি আউটপুটটা কত সময় যায় পরে পাবো ওয়াই টিতে? কেউ বলতে পারবেন না? স্যার ওই সময় তো পাবো, কারণ ইনপুট যেই সময় দিই আউটপুট ওই সময় তো পাবো। এখানে পাবো? ওই সময়, হ্যাঁ স্যার। কেমন মনে করেন না, মনে করেন আপনার একটা আছে যে একটু আগে দেখালাম না যে ভোল্টেজের সঙ্গে রেজিস্ট্যান্স লাগানো। এখন মনে করেন ভোল্টেজটা আপনার না, ডিসি না, ডিসি না হয়ে আমরা এরকম স্টেপ স্টেপ করে বাড়াইতেছি, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে? মানে সময় 1 সময়, 2 সময়, 3 সময়, এবং সময়ের সাথে আমি ভোল্টেজটা স্টেপ স্টেপ আকারে বাড়াইতেছি। তো আমরা একটা রেজিস্ট্যান্সের যে নেটওয়ার্ক থাকে, এটাতে কি এক্সপেক্ট করি, কারেন্টটা কিরকম হবে? এটা যদি আপনার ভোল্টেজ হয়, কারেন্টের প্লটটা দেখতে কিরকম হবে বলেন তো?
কারেন্টের প্লটটা এরকমই হবে, এভাবেই বাড়বে যত মিলি এম্পিয়ারই হোক, 1 2 3, মানে যখনই ভোল্টেজটা বাড়াবেন সাথে সাথে আপনার কারেন্টটা বেড়ে যাবে, তাই না? এটার মধ্যে তো কোনো আকপিস নেই, মানে একদম যেই সময়ে আপনি ইনপুটটা দিতেছেন ওই সময়ই আপনি আউটপুটটা পাইতেছেন, এটার মধ্যে কোনো ডিলে নেই বা কিছু নেই। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আমরা এই জিনিসটা চেক করব যে একটা সিস্টেমের মানে টাইমের সঙ্গে যদি আমরা ইনপুটটাকে ভেরি করি, টাইমের সাপেক্ষে যদি ইনপুটটাকে শিফট করে দিই, তাইলে আমার আউটপুটটা কিরকম দেয়, এই জিনিসটা আমরা এখন চেক করা শিখবো। তো এটা চেক করার কিছু প্রসিডিউর আছে। ফার্স্ট প্রসিডিউরটা কি, প্রথমে কি করতে হবে আমাদেরকে, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে আপনার সিস্টেমটা মনে করেন দেওয়া আছে ওয়াইটি সমান সমান সামথিং এক্সটি বা শুধু এক্সটি, যেটি দেওয়া আছে মনে করেন, আমরা ফার্স্টে ধরে নিব যে ওয়াই ওয়ান টি সমান সমান এক্স ওয়ান টি। কোনো সমস্যা তো নেই, তাই না? কারণ ওয়াই টি সমান সমান এক্সটি যদি আমরা লিখতেই পারি ওয়াই ওয়ান টি সমান সমান এক্স ওয়ান টি, এটাতে কোনো সমস্যা নেই আমাদের। 2 নম্বরে আমরা কি করব, 2 নম্বরে আমরা যেটা করব, আমরা নতুন একটা ইনপুট ধরে নিব। এই নতুন ইনপুটটার নাম আমরা দিব x2t। আমরা ধরে নিব যে x2t টা কি রকম, x2t টা হলো কি জাস্ট x1t এর একটা শিফটেড ফর্ম। বলুন তো এখানে কি করছি আমরা, টাইমের সাপেক্ষে ডিলে করছি না অ্যাডভান্স করছি? স্যার অ্যাডভান্স করা হয়েছে। ডিলে করা হয়েছে। মাইনাস মানে b এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে তো ডিলে, তাহলে এখানে b এর ভ্যালু পজিটিভ না, ডিলে করা হয়েছে, তাহলে একদম মুখস্থ হয়ে যেতে হবে তো এটা আপনাদের, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, আমি এই মাইনাসটা মনে করি স্যার টি নটের সাথে আছে। না না না, মাইনাসটা সূত্রের মধ্যে আছে, সবসময় মনে রাখবেন যে মাইনাসটা সূত্রের মধ্যে আছে। এখন আমরা কি করব যে আমরা নতুন একটা ইনপুট ধরে নিলাম না x2t, আমরা এখন বের করব যে y2t সমান সমান কত, বুঝতে পারছেন? মানে এই x2t এর জন্য y2t এর মানটা কত, এটা আমরা বের করব 2 নম্বর ধাপে। 3 নম্বর ধাপটা কি, 3 নম্বর ধাপটা হলো কি, এই যে শুরুতে আমরা যে y1t টা ধরে নিয়েছিলাম না, আমরা এখন ওইটাকে টাইম শিফট করব, তারপরে এইটা বের করব কত। এখন এইটা যদি আপনার এইটার সমান হয়, এই দুইটা যদি আপনার সমান হয়, এই দুটো যদি আপনার সমান হয়, তখন আমরা বলবো যে এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আমি যেন মনে তেন শিফট করতেছি, আমরা সিগন্যাল শিফট হইতেছে না, মানে আউটপুটের সঙ্গে ইনপুট সবসময় এক সময়ে হইতেছে, এটা যদি সমান সমান হয়। আর যদি সমান সমান না হয় তখন আমরা বলবো যে এটা একটা টাইম ভেরিং সিস্টেম। স্বাভাবিকভাবে এই জিনিসটা এভাবে দেখলে অনেক কঠিন মনে হইতেছে, ঠিক আছে? তাহলে আমরা চলেন এই জিনিসটাকে সহজ করি, অঙ্ক করে করে সহজ করি। তো প্রথমে আমরা যেই সিগন্যালটা দেখবো সেই সিগন্যালটা বইয়ের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে, সরি, উদাহরণটা হলো কি এরকম, yt সমান সমান cos x t। এক নম্বর কাজ কি, এক নম্বর কাজ হলো কি আমরা ধরে নিব যে y1t সমান সমান cos x1t। x1t এক নম্বর কাজ হয়ে গেল, খুব ভালো কথা। 2 নম্বর কাজ কি আমাদের, 2 নম্বর কাজ হলো কি আমরা নতুন একটা ইনপুট ধরবো। এখন ওই নতুন ইনপুটটার নাম কি, নতুন ইনপুটটার নাম হলো কি x2t, cos x2t সমান সমান কি হবে এটা, cos x1 t minus t naught। t0 এটা মানে কি, এটা মানে y2t, ঠিক আছে, x2t y2t। খুবই ভালো কথা, কোনো সমস্যা আছে এই পর্যন্ত কারো? জি স্যার, আবার বলে দেন। আবার বলবো না, বুঝছেন? স্যার টি মাইনাস টি নটটা আসলে এটা হচ্ছে স্যার সূত্র থেকে। সূত্র থেকে না, মানে এটা আমাদের করতে হবে, এই জিনিসটা প্রমাণ ও। করার জন্য এটা আমাদের করতে হবে, মানে এইভাবে আচ্ছা চেক ঠিক আছে করতে স্যার। হবে আর কি। তাহলে আপনি ফার্স্ট কি ধরে নেবেন, ধরে নেবেন যে x2t একটা নতুন ইনপুট, মানে x1t তো আমাদের পুরানো ইনপুট আসি, আমরা এখন নতুন একটা ইনপুট ধরবো x2t, যেটা কি হবে x1 এর একটা টাইম শিফটেড ফর্ম, x1 t minus t naught। তাহলে x2t সমান সমান y2t, এই যে এই সম্পর্ক যদি আপনি ফলো করেন, x এই x2t যদি এখানে থাকে তাহলে এটা সমান সমান অবশ্যই y2t হবে, তাই না? বা আপনি যদি ঘুরায় লেখেন, আপনি লিখতে পারেন y2t সমান সমান, আপনাদের যদি সুবিধা হয় তাহলে আপনারা ফার্স্টে এটা লিখতে পারেন, cos x2t লিখে এটা সমান সমান লিখলেন cos x1 t minus t naught। কোনটা সুবিধা আপনাদের জন্য, এটা সুবিধা না এটা সুবিধা? স্যার উপরেরটা সুবিধা মনে হচ্ছে। এটা সুবিধা মনে হচ্ছে, যার যেটা সুবিধা করবেন, আমি এটার জন্য কোনো সমস্যা নেই, যার যেটা সুবিধা। এটা গেল 2 নম্বর কাজ করলাম। এখন 3 নম্বর কাজ কি আমাদের, 3 নম্বর কাজ হলো গিয়ে y1 কে আমরা এখন এই যে শুরুতে যে y1 ধরে নিছি না, এই বেটাকে আমরা এখন টাইম শিফট করব। বলেন তো টাইম শিফট করলে কত আসবে?
cos কত আসবে? যে জায়গাতে টি আছে ওই জায়গাতে টি মাইনাস টি নট বসাই দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টি মাইনাস টি নট মাইনাস টি নট। যে জায়গায় টি আছে ওই জায়গায় টি মাইনাস টি নট বসাবো, তাহলে কি দুইটা মাইনাস টি নট হবে নাকি? টি মাইনাস টি নট আসবে না শুধু? এখানে তো শুধু টি আছে তাই না? টি এর জায়গায় আমরা টি মাইনাস টি নট বসাবো, তাহলে কত আসবে? cos x1 টি মাইনাস টি নট আসবে। স্যার আমরা এটা এক, এই যে এক দিছেন এটাই করছেন না স্যার, তিন লেখা আছে হ্যাঁ মানে এটাই করছেন? এককে আমরা তিনে টাইম শিফট করছি, হ্যাঁ একে যেটা পাইছি, ঠিক আছে? এখন দেখেন ঘটনাটা কি হইতেছে, তাহলে এই যে একটাকে টাইম শিফট করে আপনি যেটা পাইলেন, আর 2 নম্বরে আপনি ইনপুটকে টাইম শিফট করে যেটা পাইলেন, এই দুটো সমান না? দেখেন একই জিনিস আসছে নাকি? জি স্যার। তখন আমরা কি বলবো, তাহলে এটা কি হলো? এটা টাইম ইনভেরিয়েন্ট। এখন তাহলে স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে, এটা তো অনেক সহজ তাই না, মিলে গেল, খুব সহজ। স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে টাইম ভেরিং সিস্টেম যেগুলি সেগুলো দেখতে কিরকম, তাই না? স্বাভাবিকভাবে কোশ্চেন আসে। তাহলে চলেন আমরা এরকম একটা অঙ্ক করি এখন। মনে করেন আগেরটার মতনই দেখতে, জাস্ট একটু আলাদা। ওয়াইটি সমান সমান এখানে এক্সটি টা আগে, কজের ভিতরে না, কসটি। চলেন আমরা এখন এই অঙ্কটা আপনারা আমাকে করে দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বর ধাপটা কি? y1t স্যার y1t সমান ইকুয়াল টু x1t x1t cos t, cos t। ঠিক আছে? 2 নম্বর স্টেপটা কি? আমরা এখন নতুন একটা ইনপুট বের করব, x2t, তাই না? এটা কত হবে x2t? y2t না, হ্যাঁ y2t ঠিক বলছেন আপনি, y2t, কিন্তু মানে লিখতে তো হবে x2t মানে কি, ডিফাইন করতে হবে হ্যাঁ। x2t কে। করেন x1 স্যার x1 টি মাইনাস টি নট t minus t not, এক্সিলেন্ট, cos t। কারণ আমরা তো শুধু xt কে t শিফট করব তাই না, অন্য কোনো কিছুকে শিফট করব না, শুধু xt কে শিফট করব। তাহলে এটা হইলো, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন 3 নম্বর স্টেপটা কি? ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপ আউটপুটকে শিফট করতে হবে। এখন বলেন তো কেমনে করব? বিপদ হবে স্যার কিন্তু ওই যে এখন বলে গেলে। y1 t থেকে t নট পর্যন্ত। হ্যাঁ y1 t minus t নট করব আমরা এখন, তাই না? এখন বলেন তো y1 t minus t নট করলে কত আসবে? যত জায়গায় t তাহলে আছে সব জায়গায় t minus t নট বসাই দেব এখন। x1 t minus t নট cos t। তারপরে না, যত জায়গায় t আছে সব জায়গায় t minus t নট ও করব। আচ্ছা, cos t t minus t নট। বুঝতে পারছেন? এটার মানে আর এটার মানে কিন্তু এক জিনিস না। যখন আমরা ফাংশনের ভিতরে যখন t minus t নট বসাবো, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতরে, এটার মানে কিন্তু যত জায়গায় t আছে সব জায়গায় t minus t নট বসাবো, তাই না? তো এটা যখন করব তাহলে কি আসলো দেখেন। তা এটা ধরলাম 2 নম্বর ইকুয়েশন। এখন 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন কি সমান? না স্যার, তাহলে এটা কি? এটা লাগে টাইম টাইম ভেরিয়েন্ট। ভ্যারিং। কেমন অঙ্কগুলো, সহজ না কঠিন? বলেন তো সত্যি করে। স্যার বুঝতে পারলে সহজই তো সহজ মনে আছে হচ্ছে। স্যার, স্যার, না একটু- বুঝতে পারলে স্যার পুরো স্যার, ভুলাই যাবে। এমনিতে স্যার সহজ আছে। এটা বড় আসলে প্র্যাকটিস, বুঝছেন? মানে আপনারা স্যার। এখন তো প্র্যাকটিস করতেছেন না, স্বাভাবিক, মানে ক্লাস জাস্ট শুরু হয়েছে, 2-3 সপ্তাহ হয়েছে, এখনো প্র্যাকটিস করতেছেন না। তো অ্যাসাইনমেন্ট গুলো যখন করবেন, আমি অ্যাসাইনমেন্ট গুলো সবসময় এমন ভাবেই দিই যে আপনি প্র্যাকটিস করতে বাধ্য, আপনি কপি করতে পারবেন না। তো স্যার আপনি আপনারা কি একটু, রোল নাম্বার অনুযায়ী দেন স্যার? হ্যাঁ রোল নাম্বার অনুযায়ী চেঞ্জ করে দিই। তো এই সিগন্যাল সিস্টেমে দেখা যায় রোল নাম্বার অনুযায়ী চেঞ্জ করে দিলে আসলে কপি করে কোনো লাভ নেই, একদম পুরো অঙ্কই চেঞ্জ হয়ে যায়। তো আপনারা একটু মানে ভালো করে, আপনার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে মানে বাস দেওয়া না, আমার উদ্দেশ্য আপনারা যাতে প্র্যাকটিস শেখানো, স্যার। করেন, শেখানো, বুঝছেন? কারণ আমার জীবনে যত মার্কস পাওয়ার আমার জীবনে আমি পেয়ে নিছি, আপনাদেরকে বাস দিয়ে আমার কোনো লাভ নেই। সো আপনারা স্যার শিখেন আপনি যাতে, কি এটাই আমার ইন্টারেস্ট। ডে শিফটে স্যার এইভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন নাকি? ডে শিফটের অঙ্কগুলো একটু কঠিন দিছি, আপনাদের অঙ্কগুলো একটু সহজ। জি স্যার, ফ্রেন্ড ফোন দিছিল, বললো তোদের কে দিছে নাকি, আমি বললাম না, না, এখনো জেনি সামনে দেবে। আপনাদেরকে ডে শিফটেরটা অনেক কঠিন দিছি, বুঝছেন? বেশি বাড়াবাড়ি রকমের কঠিন দিছি। তো আপনাদেরকেও এত কঠিন দিব না। আমি আশা করি আপনাদের সমস্যা হবে না, সমস্যা হলে আমার সঙ্গে তো কন্ট্যাক্ট করবেনই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। দুইটা জিনিস কি কি সত্যি কথা শিখলাম? বলতে কি আমরা হ্যাঁ। এখন স্লাইডগুলো পড়া শুরু করিনি। করবেন, ওই যে অ্যাসাইনমেন্ট যখন আমরাও যখন স্টুডেন্ট ছিলাম, বুঝছেন, আমাদের যখন ক্লাস টেস্ট না হইতো বা আমাদের তো মিড টার্ম ছিল না, আমাদের ফাইনাল পরীক্ষা হইতো একবারে।
আমাদের মিডটা ফাইনাল আর সিটির আগে আমরাও পড়ালেখা করতাম না। এটা কোন স্টুডেন্টই করে না আসলে, স্টুডেন্টদের মেন্টালিটি এরকম। এবং এটাই ভালো আসলে, মানে যারা যারা বেশি মানে একদম প্রতিদিনের পর প্রতিদিন পড়ে ফেলে ওদেরকে আমরা কেন জানি একটু এড়ায় এড়ায় চলতাম, ওদের সঙ্গে খুব আর বেশি একটা কথাবার্তা বলতাম এই না। কারণেই স্যার আমরা ইঞ্জিনিয়ার হব স্যার। হ্যাঁ, মানে ওদেরকে কেমন জানি লাগতো যে মানে ওদের মানে ইউনিভার্সিটিতে পড়ালেখার মূল উদ্দেশ্য কিন্তু আপনার পড়ালেখা শিখা না, ঠিক আছে? পড়ালেখা শিখাটা কিন্তু আপনার ইউনিভার্সিটি লাইফের মূল উদ্দেশ্য না। আপনারা অনেকেই, অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখছি যে একটা ভুল ধারণা আছে যে ওরা মনে করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইতেছি শিখার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য। এখন আমার কোশ্চেন হলো কি, আমি আপনাকে এই ক্লাসে যে জিনিসটা শিখাচ্ছি আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনারা যদি ইউটিউবে কোনো একটা ইন্ডিয়ান চ্যানেল দেখেন, ইন্ডিয়ান পড়ালেখার চ্যানেল যদি আপনি দেখেন, আমার থেকে 1000 গুণ ভালো শেখাবে ওরা। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, আপনারা ওই চ্যানেলটা দেখে আমার থেকে অনেক ভালো শিখতে পারবেন। কারণ আমি নিজেও ওদের কাছ থেকে শিখি। আমি যখন কোনো প্রবলেম পড়ি আমি জেনারেলি ইন্ডিয়ান চ্যানেলগুলোই দেখি আপনার ওই মানে ইউটিউবে পড়ালেখার। তো আপনার তো এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ইউটিউব থেকেই নিতে পারতেন। আপনার কি ইউনিভার্সিটিতে ভর্তির কোনো উদ্দেশ্য দরকার ছিল? দরকার কিন্তু ছিল না। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্য হলো গিয়ে কিভাবে শিখতে হয় এটা শিখা। শিখাটা মূল উদ্দেশ্য না, কিভাবে শিখতে হয় এটা শিখা। মানে যখনই আপনি আসলে জীবনের কোনো একটা স্যার, প্রবলেমে যাবেন, হ্যাঁ বলেন। আসলে স্যার আমরা যেগুলো পড়ি মানে ভার্সিটি দেখে বাস্তবে যেগুলো পড়ছি দেখা যায় স্যার, মানে আমরা যেখানে জব করবো বা যেহেতু কোনো কিছু করি লাইফে সেখানে এইগুলো স্যার মানে সামান্য কিছু মিল পাবো, কিন্তু স্যার হ্যাঁ, এইগুলোর মধ্যেই সবকিছু করা লাগবে। হ্যাঁ, কিন্তু সামান্য কিছু মিল পাবেন, কিন্তু আপনি যদি একবার যদি জানেন যে জি আমি স্যার। হঠাৎ করে কোনো একটা বিপদে পড়ছি, আমাকে কেউ হেল্প করতেছে না, আমার থেকে ভালো স্টুডেন্ট আর কেউ নাই, কিন্তু আমি মিলাইতে পারতেছি না, স্যারও হেল্প করতেছে না, এমন একটা অবস্থায় আমি প্রবলেমটা সমাধান করব কিভাবে? গুগল থেকে হোক, উনি ইনোভেটিভ কোন একটা ক্রিয়েটিভ একটা উপায় হোক, এই জিনিসটা শিখাটাই কিন্তু আপনার ইউনিভার্সিটি লাইফের উদ্দেশ্য, যে কোনো একটা প্রবলেমে পড়লে এই প্রবলেমটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তো পরবর্তীতে আপনি যখন জবে যাবেন, আপনার বস যখন আপনাকে হার্ড টাইম দিবে, কঠিন একটা টাস্ক দিবে করতে, তখন দেখা যাবে আপনার কলিগরা আপনাকে হেল্প করবে না। জবে গেলে বেশিরভাগ সময় দেখা যায় কলিগরা হেল্প করে না, অনেক সময়ই দেখা যায়। তো তখন আপনাকে জানতে হবে যে একটা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তো এই জন্য আপনারা যদি মানে অ্যাসাইনমেন্ট গুলা বা পরীক্ষার খাতা যদি দেখাদেখি করে কপি করেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। আমার কি, আপনি ভালো রেজাল্ট করলেও কি না করলেও কি, আমার কিচ্ছু যায় আসে না। সত্যি কথা বলতে আমার কিছুই যায় আসে না। কিন্তু পরবর্তীতে যে আপনি যখন প্রবলেমে পড়বেন তখন আপনি জানবেন না যে এই প্রবলেমটা আমি কিভাবে সমাধান করবো। আমি কি গুগল দেখে সমাধান করব, আমি কি ইউটিউবে ভিডিও দেখে সমাধান করব? এই জিনিসটা তখন আপনারা একটা মানে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কি এটাই, যে আপনারা কখনো ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্সটা মিস করবেন না। এই যে অ্যাসাইনমেন্ট, কুইজ, এগুলো শর্টকাটে পার করে এই যে ইউনিভার্সিটি লাইফের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা থেকে আপনারা নিজেদেরকে বঞ্চিত করবেন না। আপনারা শিখবেন যে কিভাবে কঠিন অল্প সময়ের মধ্যে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। এটা একটি স্কিল, স্কিলটা আপনারা গ্যাদার করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আমার মনে হয় যে আপনাদের অলরেডি মানে মাথার মধ্যে ওভারলোড হয়ে গেছে, তাই না? মানে অনেক কিছু শিখে ফেলছেন আজকে। তো আজকে আমরা আর বেশি কিছু দেখবো না, জাস্ট আর দুইটা প্রপার্টি দেখবো। এই দুটো প্রপার্টি কেন দেখবো জানেন? এই দুটো প্রপার্টি দেখতে আপনার কোনো অঙ্ক করা লাগবে না। এই এখন যে দুটো প্রপার্টি দেখালাম এই দুটো প্রপার্টিতে কিন্তু আপনার অঙ্ক করা লাগবে। মানে এই যে আমি ধাপে ধাপে যে অঙ্কটা দেখাইলাম এরকম অঙ্ক করা লাগবে। কিন্তু এখন আমি যে দুটো প্রপার্টি দেখাবো এই দুটো প্রপার্টিতে আপনার কোনো ধরনের অঙ্ক করা লাগবে না, একেবারে কোনো ধরনের অঙ্ক করা লাগবে না। কিন্তু আপনার ওই জিনিসটাকে মানে কমন সেন্স দিয়ে বিবেচনা করতে হবে, কমন সেন্স দিয়ে বিবেচনা করে বুঝতে হবে যে এই জিনিসটা কি ওইটা না এটা। ঠিক আছে, তাহলে এখন চলেন ওই দুটো প্রপার্টি দেখে আমরা আজকের ক্লাস শেষ করব। এই প্রপার্টিটার মধ্যে প্রথম যে প্রপার্টিটা, এই প্রপার্টিটার নাম হলো কি সিস্টেমটা কি কজাল নাকি নন কজাল। এটা কিন্তু বেশ কঠিন, ঠিক আছে, যেহেতু অঙ্ক করতে হয় না এই জন্য এই জিনিসটা বেশ কঠিন। তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কোন সিস্টেমটা কি কজাল নাকি নন কজাল। ঠিক আছে, তো কজাল বা নন কজাল আমরা কিভাবে প্রকাশ করি দেখেন। কজাল বা নন কজাল প্রকাশ করার আমাদের সূত্রটা হলো গিয়ে কোন সিস্টেমটা আপনার x1t সমান সমান যদি x2t হয়, যেখানে আপনার t is less than t নট, তখন আমরা ওই সিস্টেমটাকে বলি যে এই জিনিসটা একটা কজাল সিস্টেম। সরি, x1t যদি x2t হয় তাহলে y1t সমান সমান y2t t minus t নট এরকম হবে। ঠিক আছে, মানে এটা যদি হয়, তার এটার ফলাফল যদি এটা হয় তখন আমরা বলবো যে এই সিস্টেমটা কজাল। আর যদি এই জিনিসটা ফুলফিল না করে তখন ওই জিনিসটাকে আমরা বলবো হলে গিয়ে এন্টি কজাল। বুঝতে পারছেন? তো এই জিনিসটা এর এক্সপ্রেশনটা আপনারা জাস্ট মনে রাখলেন, এটা আপনাদের খুব বেশি একটা কাজে লাগবে না। আমরা মেইনলি কমন সেন্স দিয়ে যে জিনিসটা বুঝি যে আপনার
মানে ইনপুটের একটা ফিউচার ভ্যালুর জন্য আপনি যদি আউটপুটের একটা প্রেজেন্ট ভ্যালু পান, তখন আমরা ওইটাকে বলি যে এই জিনিসটা একটা ইনপুটের একটা ফিউচার ভ্যালুর জন্য আপনি আউটপুটের যদি একটা প্রেজেন্ট ভ্যালু পান, তখন আমরা ওইটাকে বলি যে এটা একটা নন কজাল সিস্টেম। আর ইনপুটের একটা পাস্ট ভ্যালুর জন্য আপনি যদি আউটপুটের প্রেজেন্ট ভ্যালু পান, তখন আমরা ওই জিনিসটাকে বলি যে এই জিনিসটা একটা কজাল সিস্টেম। যেমন মনে করেন আমরা yt সমান সমান লিখলাম হলে কি xt প্লাস 2, ঠিক আছে, yt সমান সমান লিখলাম হলে কি আমরা xt প্লাস 2। এখন আমরা চলেন এটা ছবিটা আঁকি। এখানে আপনি বলেন তো ইনপুটটা কোথায় আছে? এখানে যদি 0 হয়, ইনপুটটা কোন জায়গায় আছে বলুন তো? টু তে আছে। আবার ভুল। স্যার জিরোতে আছে। কি বলতেছেন? xt প্লাস 2 টা কোথায় আছে? স্যার এটা বুঝি নাই স্যার, আরেকবার একটু। মানে আমি যদি আপনাকে ছবিতে যদি xt2 টা প্লাস 2 টা ছবিটা আঁকতে দেখা বলি, যাচ্ছে না স্যার, ছবিটা ও দেখা সরি যাচ্ছে না। আমি যে এখানে একটা সংখ্যা রেখে আঁকলাম আইকে, আপনাদেরকে বললাম যে xt প্লাস 2 টাকে প্লেস করেন এখানে। x2 প্লাস t টা কোথায়? স্যার ডানের দিকে সরবে। বামের দিকে সরবে। টুটা মাইনাস, বিটা মাইনাস না এখানে? ও -2 তে আছে তাহলে। -2 মানে মাইনাস মানে কি অ্যাডভান্স করে না? স্যার বামের দিকে 2 ঘর যাবে। দিকে দুইবার যাবে, তো মনে করেন এই জায়গায় থাকবে, তাই স্যার না? বামের দিকে 2 ঘর -2, যাবে। ঠিক আছে। কিন্তু এটার জন্য আপনি y এর রেসপন্সটা কোথায় পাবেন বলেন তো? y এর সময়টা হলে কি এই জায়গায়, ঠিক আছে। yt এর জন্য আপনি মানে xt এর একটা প্রিভিয়াস ভ্যালুর জন্য আপনি yt টা পাইতেছেন, বুঝতে পারছেন? এরকম যখন হবে তখন আমরা বলবো যে এই সিস্টেমটা হলো গিয়ে আপনার কজাল। আর যদি এটা হইতো যে আপনার এই এই xt এর জন্য আপনি এই জায়গায় xt এর জন্য আপনি যদি মানে সম্পর্ক থাকতো, মানে xt মাইনাস 2 যদি থাকতো, তখন আমরা ওই জিনিসটাকে বলতাম এই জিনিসটা নন কজাল। স্যার মাইনাসটা আসলো কেন স্যার একটু? আমি মাইনাসটা আসলো না, আমি বললাম যদি yt সমান সমান যদি xt মাইনাস 2 যদি হইতো, তখন আমরা ওইটাকে বলতাম এই জিনিসটা নন কজাল, জি স্যার। বুঝতে পারছেন? সো মানে এই জিনিসটা আমি কিভাবে বুঝালে, আমি নিজে বোঝানোর সময় বুঝতেছি যে এই জিনিসটা আসলে অত ভালোভাবে বোঝা যাইতেছে না। মনে করেন আমি xt আঁকলাম, ঠিক আছে, আমি xt এর একটা ইকুয়েশন আঁকলাম। xt মনে করেন এরকম, ঠিক আছে, এই সিগন্যালটাকে আমি বলতেছি হলে কি xt, ঠিক আছে। এখন আমি সম্পর্কটার মধ্যে বলে দিলাম যে yt সমান সমান xt প্লাস 2, ঠিক আছে, এটা হলে কি xt। এখন আমি যদি yt টা যদি আঁকি, আমাকে বলেন তো আমি yt টা কিভাবে আঁকবো? yt বলে দিছে কিন্তু yt সমান সমান xt প্লাস 2। তাহলে এখন yt টা কোথায় আঁকবো আমরা? yt এর জন্য যে সিগন্যালটা হবে, সিগন্যালটা কেমনে আঁকবো? স্যার বামের দিকে 2 ঘর ওই সরবে। যে আপনারা গত ক্লাসে মানে শিফটিং এর অঙ্ক করছেন না, জি স্যার। শিফটিং এর অঙ্ক মানে জিরোতে থাকবে বামের দিকে আর কি, বামের দিকে থাকবে। তাহলে এই সিগন্যালটা যদি এরকম হয়, মনে করেন এখানে 2, ঠিক আছে, আর এখানে 0, তাহলে এখন এখানে যদি আমরা 2 x থেকে ওই দিকে যাবে, বামের দিকে যাবে। বামের দিকে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে, তাই না? হ্যাঁ স্যার। এখানে আসবে হলে কি তাহলে -2, আর এখানে হলে কি 0, ঠিক আছে, এরকম একটা চলে আসবে তখন। তাহলে এইটা যখন হবে মানে xt এর একটা প্রেজেন্ট ভ্যালুর জন্য আপনি আউটপুটে পাবেন হলে গিয়ে পাস্ট, এবার এই ফিউচারের একটা ভ্যালু পাবেন, ঠিক আছে। এটা মানে তো ফিউচার, আমরা অ্যাডভান্স করে দিচ্ছি, তাই না? অ্যাডভান্স যখন আমরা একটা রেজাল্ট পাবো, তখন আমরা এটাকে বলবো যে এটা একটা কজাল সিস্টেম। আর যদি এখানে না পেয়ে আমরা যদি এখানে পাই, তখন আমরা ওইটাকে বলবো যে এটা একটা নন কজাল সিস্টেম, বুঝতে পারছেন? এই আমি এতটুকুই বুঝে আমি এইভাবে আপনাদেরকে বুঝাইলাম, মানে এইভাবেই আমরা পরীক্ষার সময় চেক করি আর কি। স্যার অ্যাডভান্স হইলে জিনিসটা হলো কজাল হবে, আর হচ্ছে ডিলে স্যার হইলে নন কজাল হবে। কজাল আর নন কজালটা একটু বুঝতাম না স্যার, একটু বুঝিয়ে বলবেন? নন কজালটা আমি পরের ক্লাসে বুঝাবো। আমি আসলে নিজে ঠিক মানে বুঝতে পারতেছি না এই জিনিসটা কিভাবে বুঝাবো। এটা বাদ দেন এখন, ঠিক আছে, এটা বাদ দেন, এই জিনিসটা এখন দেখা লাগবে না আপনাদের, এটা বাদ দেন। আমরা বরঞ্চ দেখি উইথ মেমোরি আর উইদাউট মেমোরি দেখি। উইথ মেমোরি উইদাউট মেমোরিটা অনেক সহজ, এটা বাদ দেন, কজাল নন কজাল বাদ দেন, এটা আমি আজকে পড়াবো না, আমি নিজে বুঝাইতে পারতেছি না ঠিক মতো।
মেমোরি উইথ মেমোরি বলতে যে ওকে স্যার। জিনিসটা, মেমোরি উইথ মেমোরি বলতে আমরা যে জিনিসটা বুঝি যে কোনো একটা সিস্টেমের আউটপুট যদি কোনো একটা সিস্টেমের শুধুমাত্র ওই সময়ের ইনপুটটার উপর ডিপেন্ড করে, তখন আমরা বলি যে এই সিস্টেমটার কোনো মেমোরি নেই। যেমন মনে করেন আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশন লিখি, তখন আমরা কিভাবে লিখতে পারি আর এক্সটি, যেখানে এক্সটা হলে গিয়ে আপনার মনে করেন ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এটা হলে গিয়ে আই আর এটা হলে গিয়ে ভোল্টেজ, ঠিক আছে? যদি এরকম আমরা ইকুয়েশন লিখি, তাহলে আমরা যেই মুহূর্তেই রেজিস্ট্যান্সটার মধ্যে একটা এই ভোল্টেজ দিব, একদম কিন্তু শুধুমাত্র ওই ভোল্টেজটার জন্যই আপনি কারেন্ট পাবেন, তাই না? এর আগে পিসের কোনো ভ্যালুর জন্য কিন্তু আপনার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে এটা কিন্তু চেঞ্জ হবে না। আপনারা কি সবাই আমার সঙ্গে এই কথাটাতে এগ্রি করেন? জি স্যার। কোনো সন্দেহ নেই, মানে আপনি যেই মুহূর্তেই 5 ভোল্ট দিবেন ওই মুহূর্তে আপনি 5 মিলি অ্যাম্পিয়ার পাবেন, যেই মুহূর্তে জি, স্যার। 10 ভোল্ট দিবেন ওই মুহূর্তে কিন্তু 10 মিলি অ্যাম্পিয়ার দিবেন। তার মানে কি হইতেছে, আপনার যদি ইনপুটটা যদি এভাবে এভাবে বাড়ান, আউটপুটটাও তাহলে এভাবে এভাবেই বাড়বে, তাই না? এটার মধ্যে কিন্তু কোনো থাকবে না, মানে রেজিস্ট্যান্সটা তো চাইলে এমনও করতে পারতো, না আমি এভাবে বাড়বো না, আমি এভাবে না বেড়ে এমন করে বাড়বো, রেজিস্ট্যান্স চাইতেই পারতো, কোনো সমস্যা নেই। কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু এরকম চায় না, ও সবসময় চায় যে যেই মুহূর্তে ভোল্টেজটা বাড়বে আমি ওই মুহূর্তেই কারেন্টটা বাড়াবো, কোনো ডিলে নেই, কোনো কিছু নেই, একদম সাথে সাথে, ঠিক আছে? এই জন্য আমরা এই সিস্টেমটাকে বলি যে এই সিস্টেমটার কোনো মেমোরি নেই, মানে এটার মধ্যে প্রিভিয়াস কি ইনপুট আপনি দিছেন ওইটার কোনো মেমোরি এটার মধ্যে থাকে না। ওয়ারাস কোন ধরনের সিস্টেমকে আমরা বলি যে উইথ মেমোরি? আপনার যদি একটা ক্যাপাসিটরের ইকুয়েশন যদি দেখেন, একটু আগে আমরা যে ক্যাপাসিটরের ইকুয়েশনটা দেখছি যে ওয়াইটি সমান সমান 1/c ইন্টিগ্রেশন অফ এক্সটি ডিটি, তাই না? জি স্যার। এরকম একটা ইকুয়েশন দেখছি না? এখানে দেখেন কি হইতেছে, যদি আমরা কোনো কিছুর ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার অর্থ কি? ইন্টিগ্রেট করার অর্থ হলো কি ইন্টিগ্রেশনের যে লিমিটটা আছে এই লিমিটটার মধ্যে মনে করেন আমরা মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করতেছি, মাইনাস ইনফিনিটি এই জায়গায় আর টি মনে করেন এই জায়গায়। তো এই পর্যন্ত যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটকে আমরা যোগ করে দিচ্ছি না? ইন্টিগ্রেশন মানে কি সবগুলোকে ধরে 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 ছোট ছোট ইন্টারভালে সবগুলোকে যোগ করা, তাই না? তার মানে ইনপুটের প্রিভিয়াস যত ভ্যালু আছে সবগুলো ভ্যালুর উপরে আপনার ওই ক্যাপাসিটরটার প্রেজেন্ট আউটপুট ডিপেন্ড করতেছে। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তখন আমরা ওই জিনিসটাকে বলবো যে না এই সিস্টেমটার মেমোরি আছে, এই সিস্টেমটা স্মৃতি আছে, ও আগের যত ইনপুট দেওয়া হইতেছে সবগুলো মনে রাখছে এবং সবগুলোর উপরে ডিপেন্ড করে আপনার আউটপুট বের হইতেছে, তখন আমরা ওইটাকে বলবো হলে গিয়ে ওই সিস্টেমটার মেমোরি আছে। এখন আমার কোশ্চেন হলে গিয়ে পরীক্ষার হলে আপনারা কেমনে বুঝবেন যে কোন সিস্টেম কি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি? এটা অনেক বড় একটা কোশ্চেন, কারণ এই জিনিসটা কোনো অঙ্ক করে বুঝতে পারতেছেন না, জাস্ট এইভাবে কমন সেন্স ইউজ করতে হইতেছে। তাহলে আপনার পরীক্ষার সময় চিটিং হলে গিয়ে যে পরীক্ষার সময় যদি আপনার এরকম সামেশন থাকে বা ইন্টিগ্রেশন থাকে, এরকম ইন্টিগ্রেশন সাইন যদি থাকে বা এরকম এক্স এর আগে যদি এরকম সামেশন সাইন থাকে, সরি এক্স এন, যদি সামেশন সাইন থাকে তখন আপনারা বলবেন যে এই সিস্টেমটার মেমোরি আছে স্যার। মেমোরি আছে। আর যদি এটা না হয়, এটা বাদে দুনিয়ার যা কিছু আছে সবকিছুকে আমরা বলবো যে ওই সিস্টেমটার কোনো মেমোরি নাই। এখন মনে করেন আপনার এখানে ইন্টিগ্রেশন দিলাম না, আমি ইন্টিগ্রেশন না দিয়ে আমি এরকম লিখলাম ডি বাই ডিটি ওয়াইটি এক্সটি, এই সিস্টেমটার কি মেমোরি আছে নাকি নাই? স্যার উইদাউট মেমোরি। স্যার আছে স্যার। আছে, কারণ আপনি যদি এটা ইন্টিগ্রেট করেন তাহলে কি আসবে ওয়াইটি ডিটি, সরি ওয়াইটি আসবে, কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি চলে যাবে। স্যার আর এই সাইডে কি ডিফারেন্সিয়েশন আসবে? তো ইন্টিগ্রেশনের উল্টা স্যার। সেটাই তো, তার মানে এটা যদি ডিফারেন্সিয়েশন থাকে, আমি যদি দুই সাইডকে ইন্টিগ্রেট করে দিই তখন কি আসবে যে ওয়াইটি সমান সমান ইন্টিগ্রেশন অফ এক্সটি ডিটি চলে আসবে না আবার? জি স্যার। তখন কি এটা উইথ মেমোরি হয়ে যাবে না? বুঝতে পারছেন আমার কথাটা? মনে করেন তার মানে যে কোনো মাধ্যমে স্যার ইন্টিগ্রেশন অথবা সামেশন আসলেই স্যার সেটা না, সামেশন যদি আপনার ইনপুটের আগে থাকে অথবা ডিফারেন্সিয়েশন যদি আপনার আউটপুটের আগে থাকে, এই দুইটা কেসে আমরা বলবো যে সিস্টেমটার মেমোরি আছে। কারণ এটার আগে ডিফারেন্সিয়েশন থাকা মানে যেই কথা, এটার আগে ইন্টিগ্রেশন থাকা মানে তো একই কথা, তাই না? আপনি এটাকে ওই সাইডে নিয়ে গেলে তো এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছেন আমার কথাটা? তো আপনারা এরকম জাস্ট বাধা কিছু রুল মনে রাখবেন। আমি আজকে আপনাদেরকে কজাল নন কজালটা পড়ালাম না, কারণ আমি নিজেই ঠিক মতো বুঝাইতে পারতেছি না। কিন্তু মেমোরি উইথ মেমোরি বা উইদাউট মেমোরির ব্যাপারে আমি শিওর, 100% শিওর যে যে জিনিসগুলোতে আপনার সামেশন থাকবে মানে আপনার প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করবে আউটপুট,
তখনই আমরা বলবো যে ওই সিস্টেমটার মেমোরি আছে। মানে জেনারেলি আমরা মেমোরি বলতে কি জিনিস বুঝি, যে আমরা ফোনের মধ্যে কোনো কিছু সেভ করে রাখছি বা ল্যাপটপের মধ্যে কোনো কিছু সেভ করে রাখছি, আমি যেই মুহূর্তে ওইটাকে ক্লিক করতেছি ওই মুহূর্তে আমার প্রিভিয়াসলি স্টোর ডাটাগুলো দেখাইতেছে, তাই না? তো এইখানেও কিন্তু আপনার উইথ মেমোরি উইদাউট মেমোরি একই জিনিসই মিন করতেছে, যে কোনো একটা সিস্টেম মনে রাখতেছে। আগে যেমন আপনি স্যার কি আপনি ইনপুট দিছেন। স্যার আপনি স্যার ক্যাপাসিটরটা যেটা বুঝলেন, ক্যাপাসিটর হ্যাঁ, তো স্যার চার্জ সংরক্ষণ করে রাখে, তার মানে এটা স্যার এক্স্যাক্টলি মেমোরি আছে। মেমোরি আর আছে। স্যার রেজিস্ট্যান্স তো সংরক্ষণ করতে পারে না স্যার, যার কারণে একটা এটার জিনিস মেমোরি চিন্তা নাই। করে দেখেন, এই যে আপনি একটা এক্সিলেন্ট পয়েন্ট বলছেন যে ক্যাপাসিটরটা চার্জ স্টোর করে রাখে। চার্জ স্টোর করার অর্থটা কি? এর আগে আপনি ক্যাপাসিটরটার মধ্যে কি কি ইনপুট দিচ্ছেন, ক্যাপাসিটরটা কিন্তু সব চার্জ হিসাবে ওই জিনিসটাকে মনে রাখছে, তাই না? যেই জি স্যার। মুহূর্তে আপনি ওই ভোল্টেজ সোর্সটাকে অফ করে দিতেছেন, ক্যাপাসিটর কিন্তু এই মেমোরি গুলো কি করতেছে, আস্তে আস্তে বের করে দিতেছে কারেন্ট আকারে। এই যে চার্জগুলো, এই চার্জগুলো কিন্তু ক্যাপাসিটর থেকে ডিসচার্জ হয়ে যেতেছে, তাই না? জি স্যার। তখন আমরা কি করতেছি, ওই মেমোরিটা আমরা রিড করতে পারতেছি। বুঝতে পারছেন? এই জন্য আমরা জি স্যার। ক্যাপাসিটরকে বলি যে এটা সিস্টেম উইথ মেমোরি। কিন্তু একটা রেজিস্ট্যান্স যদি থাকে, রেজিস্ট্যান্সের কোনো সেন্স নেই, ও হলে গিয়ে কোনো মেমোরি নেই ওর। ওরকে যে মুহূর্তে কিছু দিতেছে ও ঠিক ওই মুহূর্তেরটাই দিতেছে, ওরা প্রিভিয়াস কোনো কিছু মনে রাখার কোনো উপায় নেই। বুঝতে পারছেন? তো আপনাদের পরীক্ষা যখন কোশ্চেন আসবে এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম 3টে ইকুয়েশন মনে করেন দেওয়া থাকবে, দিয়ে জিজ্ঞেস করা হবে সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, কজাল নাকি নন কজাল, এবং টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট, এটার ডিসিশন দাও। তখন আপনারা কি করবেন, যে একবার করে অঙ্কটা করবেন, কইরা তারপর লিখবেন যে সিস্টেমটা হলো কি লিনিয়ার, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম উইথ মেমোরি বা উইদাউট মেমোরি। স্যার এই কোশ্চেনটা কথাটা বুঝতে পারিনি স্যার, আবার একটু বলতেন। মানে মনে করেন পরীক্ষাতে আমি একসাথে তিনটার প্রশ্ন উত্তর মানে দেবেন। হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে মনে করেন yt সমান সমান আমি আপনাকে দিলাম mxt। এখন আমি আপনাকে কোশ্চেন করলাম এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, টাইম ইনভেরিয়েন্ট নাকি টাইম ভেরিয়েন্ট, আর উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি, প্রমাণ করো। তখন আপনার ফলাফল আসলো এটা লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার। তারপরে আসলো হলো কি টাইম ইনভেরিয়েন্ট, তারপরে কি আসলো হলো কি উইদাউট উইদাউট মেমোরি মেমোরি। স্যার। তাহলে এই উইদাউট তিনটা আপনি মেমোরি। একসাথে লিখবেন, দ্য সিস্টেম ইজ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম উইদাউট মেমোরি। হয়ে গেল, শেষ, ফুল মার্কস। আর শুধু শুধু লিনিয়ার প্রমাণ করতে পারলে আর বাকি দুটো আমরা লিখে না, দিতে লিনিয়ার আর টাইম ইনভেরিয়েন্ট আপনাকে অঙ্ক করে প্রমাণ করতে হবে। আমি আপনাকে যে অঙ্কের ধাপগুলো দেখাইলাম ওই অঙ্কগুলো করে প্রমাণ করতে হবে। আর উইথ নাকি উইদাউট মেমোরি জাস্ট ওই সামেশন আছে নাকি নাই বা ইন্টিগ্রেশন আছে নাকি নাই এটার উপর ডিপেন্ড করে আপনি ডিসাইড করবেন। কিন্তু এই প্রথম দুটার জন্য আপনাকে অঙ্ক করা লাগবে। আরো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আর যে যখন মেমোরির কথাটা বললেন যে সামেশন আর হচ্ছে তখন একটু আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। মানে আমি বলছি যে ওয়াইটি তো এমনও থাকতে পারে যে ওয়াইটি সমান সমান মনে করেন এক্সটি ডিটি, মানে এক্সটি ইনপুটটা অনেকক্ষণ ধরে চলতেছে এবং এটার ইন্টিগ্রেটেড রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে আউটপুট কত। মানে ইন্টিগ্রেশন মানে আমরা কি বুঝি, যে একটা সার্টেন একটা রেঞ্জের মধ্যে আমরা কোনো কিছুকে যোগ করি, মনে করেন এরকম একটা কার্ভ আছে, তা আমরা যখন এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি এটার মানে কি, আমরা এইখান থেকে এই পর্যন্ত এই প্রত্যেকটা জিনিসকে একটা সঙ্গে আরেকটা যোগ করে দিই, তাই না? এটার মানেই তো ইন্টিগ্রেশন। তো এখানে এটার ফলাফল উপর যদি আউটপুটটা ডিপেন্ড করে, তার মানে কি এইখানে যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটের উপরই আউটপুটটা ডিপেন্ড করতেছে না? তাহলে এখানে কি হইতেছে, আপনার সিস্টেমটার একটা মেমোরি আছে, তার মানে আপনি প্রিভিয়াস যে ইনপুট দিয়েছেন ওইটার উপরে দেখা যাবে আপনার আউটপুটটা ডিপেন্ড করবে। তখন আমরা বলবো যে এই সিস্টেমটা হলো কি উইথ মেমোরি। তারপর স্যার ইন্টিগ্রেটর চিহ্ন থাকলে এটা আমরা বলবো যে জেনারেলি memory হ্যাঁ, আছে। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সিম্বল যদি থাকে তাহলে ওইটাকে বলা হয় হলো কি আপনার উইথ মেমোরি। এটা হলো রুল অফ থাম্ব আর কি, সহজ কথা মনে রাখার সূত্র আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা সিস্টেম কাকে বলে ওটা তো আগে থেকে জানতাম, সিস্টেমের কয়েকটা প্রপার্টি দেখলাম, লিনিয়ার, টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট, আর হলো গিয়ে মেমোরি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি। ঠিক আছে, তো এই স্যার পর্যন্ত। হ্যাঁ বলুন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। স্যার এখানে স্যার সামেশন আর ইন্টিগ্রেশন বাদে যদি শুধু ডিফারেন্সিয়েশন থাকে তাহলে কি স্যার মেমোরি হবে? এখন আপনার ডিফারেন্সিয়েশনটা যদি এরকম থাকে, ডিফারেন্সিয়েশনটা হলো গিয়ে y এর সাপেক্ষে আছে, dt সমান সমান xt, y এর সাপেক্ষে আছে। তাহলে এখানে আপনি কি লিখতে পারেন, এই জিনিসটাকে আপনি মনে করেন আমি এই জায়গায় লিখলাম, এই জায়গায় লিখি, এই জিনিসটাকে আপনি লিখতে পারেন না yt সমান সমান ইন্টিগ্রেশন অফ xt dt। ডিফারেন্সিয়েশনটাকে যদি অপর সাইডে নিয়ে যান তাহলে সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাই না? জি স্যার জি।
তখন আপনি কিন্তু বলতে পারেন যে এই জিনিসটা কি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি। তাহলে মেমোরি হবে স্যার। উইথ মেমোরি হবে, হ্যাঁ। স্যার আমার প্রশ্ন তো ওখানে যে ডান পাশে হলে তখন কি হবে? ডান পাশে ডান পাশে যদি ডিফারেন্সিয়েশন থাকলে ডান পাশে যদি ইন্টিগ্রেশন হয়, ডিফারেন্সিয়েশন যদি হয়, তাহলে তো এটাই হবে। ডান পাশে ডিফারেন্সিয়েশন মানে যেই কথা, এটা মানে কি স্যার একই কথা না? ও ডান স্যার পাশে এটা মানে যদি কি আপনি, এমন হয় স্যার যে ও আপনি এই ডান পাশে বলতেছেন মানে হ্যাঁ 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 এরকম। xt যদি হয় আর dt যদি হয়, ইন্টিগ্রেশন থাকবে না, শুধু ডিফারেন্সিয়েশন। তাহলে আপনার উইদাউট মেমোরি হবে মনে হয়। তাহলে আপনার উইদাউট মেমোরি হবে, কারণ এখানে যদি এবার yt বুঝতে যদি আর পারছি। কি থাকে, এক্স এর সাপেক্ষে স্যার যদি হ্যাঁ, ডিফারেন্সিয়েশনটা কারণ হয় তখন তো ইন্টিগ্রেশনটা হবে yt, তাই না? তখন xt তো আপনার ইন্টিগ্রেশন মুক্ত হয়ে যাবে। তার মানে কি দাঁড়াইতেছে যে আপনার আউটপুট গুলা মানে একটা ইনপুটের সঙ্গে অনেকগুলো আউটপুট জড়িত আর কি, মানে অনেকটা লম্বা একটা সময়ের আউটপুট আপনার একটা সময়ের ইনপুটের উপর জড়িত। এটার কোনো মেমোরি নেই, কোনো মেমোরি নেই, তো উল্টাটা। নষ্ট মেমোরি। লস্ট মেমোরি, হ্যাঁ হইতে পারে। মানে একটা ইনপুটের উপর লম্বা একটা সময়ের আউটপুট ডিপেন্ড করতেছে, বুঝতে পারছেন? মানে আপনি মনে করেন যে এখন একটা ইনপুট দিলেন, কিন্তু এখন থেকে 6টা পর্যন্ত আপনার এই ইনপুটেই কাজ হয়ে গেল। তখন আমরা কি বলবো যে এই সিস্টেমটা শুধুমাত্র একটা ইনপুটের উপর অনেক লম্বা একটা সময় ধরে আউটপুট দিচ্ছে। এটা তো আসলে কোনো মেমোরি নেই। মেমোরি মানে তো আমরা ইনপুটের সাপেক্ষে বুঝাই যে আমরা কোনো কিছু একটা স্টোর করতেছি বা কম্পিউটারের মধ্যে কোনো কিছু সেভ করতেছি, আমরা ওই জিনিসটাকে মেমোরি বলি আমরা। এখানে তো কোনো কিছু সেভ করতেছি না, আমরা কি সেভ করতেছি? এই সাবজেক্টটা আসলে মানে এই অঙ্কগুলো একটু কঠিন, ঠিক আছে? মানে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার অঙ্ক কঠিন থেকে কঠিনতর জায়গায় যাচ্ছে। তারপর করে করে দেখাইতে হবে স্যার, করে দেখাই এটা করে বলতে হবে দেখাতে নাকি হবে, স্যার হ্যাঁ এমনিতে এটা করে দেখাতে হবে। আপনার একটু বইটা পড়েন, ভাইবার মতো বললেই হবে? সলিমানের বইটা একটু পড়েন। সলিমানের বইতে আপনার একটু লিখে রাখতে পারেন, মনে রাখতে পারেন যে 2.2.3 এই যে সেকশনটা, এই সেকশনটা হলে কি এই টপিকটা কভার করে 2.2.3। আপনারা এই জিনিসটা একটু ভালো করে পড়েন, ঠিক আছে? মানে আসলে কথা বলে অনেক কিছু বোঝানো যায় না, আপনি যদি এটা পড়েন আমার মনে হয় একটু সহজে বুঝতে পারবেন। স্যার আমাদেরকে এটার উপরে কোনো পিডিএফ দেবেন? এটার উপরে কোনো পিডিএফ বলতে ওই যে বইটা দিছি আপনাদেরকে, ওই বই থেকে 2.2.3টা দেখে নিন। জি স্যার। এবং 2.2.3 এর আগে 2.2.1 আর 2.2.2 হলে গিয়ে আপনার ওই যে লিনিয়ার আর টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট, বুঝতে পারছেন? আপনারা তাহলে এই পর্যন্ত একটু সেলফ স্টাডি করেন, ঠিক আছে? আর আমরা যখন মিড টার্মের অ্যাসাইনমেন্টটা দিব, ওই অ্যাসাইনমেন্টটা করার সময় আমার বিশ্বাস আর কি যে আপনাদের কোনো ডিফিসিয়েন্সি যদি থাকে, ঘাটতি যদি থাকে, ঘাটতি পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এক্সট্রা ক্লাসটা কবে নিতেছি ঠিক করলাম, আমরা হলে গিয়ে রবিবার দিন নিব 7:30 বাজে, মাগরিবের নামাজের পরে 7:30 থেকে 9টা পর্যন্ত আমরা ক্লাস করব। স্যার অ্যাসাইনমেন্ট গুলো কি দিয়ে দেবেন স্যার আজকে? অ্যাসাইনমেন্টটা আজকে দিয়ে দিব, আপনারা ঈদের পরে জমা দিন। এক্সট্রা ক্লাস রবিবারে আর সিটি কথা স্যার, সিটি স্যার? সিটি হলে যে আজকে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট আপনাদেরকে, আপনারা ঈদের পরে জমা দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার রবিবারে কয়টা থেকে নেবেন ক্লাস স্যার? 7:30 ক্লাস 7:30 থেকে 9টা, 1.5 ঘন্টা। ও আচ্ছা স্যার। ঠিক আছে, আমি লিংক দিয়ে দিব না আপনাদেরকে, আর আজকে রাত্রে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন আপনারা। স্যার অ্যাসাইনমেন্টে যাতে রোল নাম্বার ওয়াইজ দেন স্যার, এটা কিভাবে করা লাগবে? এটা মনে করেন আপনার রোল নাম্বারের শেষে মনে করেন আসলে গিয়ে 2 3, ঠিক আছে? তাহলে এই 2টা মানে হলে গিয়ে এ আর 3টা মানে হলে গিয়ে বি। এখন এমনও তো হইতে পারে যে অনেকের একটা 0 আছে, তাই না? এটা 0 আছে বা এটা 0 আছে, যে জি কোনো স্যার। একটা 0 হইতেই পারে। তখন যদি সেটা হয় তাহলে নন জিরো যেটা হবে ওইটা সমান সমান এটা ধরে নেবেন। মানে কারো যদি আইডি স্যার, মনে করেন 03, বুঝি নাই স্যার। 003 আমার হ্যাঁ মনে মানে করেন একেবারে 03 লাস্টের 2 যদি 03, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে আপনার হ্যাঁ। এও 3 বিও 3, ও বুঝতে পারছেন? কিন্তু কারো যদি 1 2 হয় তখন সেই ক্ষেত্রে এ সমান সমান 1 আর বি সমান সমান 2। ও ওকে স্যার। আমি লিখে দেব, এটা আপনার ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে। ঠিক আছে ওকে ঠিক আছে, আর কোনো সমস্যা হলে সাথে সাথে কন্টাক্ট করবেন, ক্লাসরুমে পোস্ট করবেন আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এখানে শেষ, সোমবার আবার দেখা হবে, রবিবার দেখা হবে, সরি আবার। জি স্যার স্যার Okay, sir. আপনার Thank you, মেইলটা sir. একটু পোস্ট আসসালামু করে আলাইকুম, দেন sir. স্যার ক্লাসরুমে। আচ্ছা ঠিক আছে, আপনার মেইলটা পোস্ট করে দিব। আসসালামু ঠিক আছে স্যার, সালাম ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার।